সেটাকে লক করে রাখছি, আর এখন যেটা ধরছি সেটা হচ্ছে নিচেরটা। এইটাকে আমি এবার অল্টা ধরে কপি করলে, এই যে কপি করলাম, কপি করে এটাকে আমি ছোট, ধরেন এটা ছোট করে দিলাম, দিয়ে এটার কালারটা সাদা করে দিলাম। হ্যাঁ, আর এইখানে যেটা আছে সেটার কালারটা ব্ল্যাক করে দিলাম। দেখেন এটা ব্ল্যাক করে দিলাম, বাট কালারটা কি চেঞ্জ হয়েছে? না স্যার, নিচেরটা চেঞ্জ হয়েছে। গুড, যেহেতু এটা নিচে আছে সেহেতু এটা দেখা যাচ্ছে না। আমি যদি সরাই তাহলে দেখতে পাবো, তাই না? আচ্ছা, আর এখানে একটা রাখলাম, সেটা কালার রাখছি আমি সাদা, যেহেতু আমার আর্টবোর্ডের কালার সাদা, এটা আস্তে করে মিশে যাবে, তাই না? তাহলে এবার আমি জি দুইটাকে স্যার। সিলেক্ট আচ্ছা, এখানে একটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমার এটা উল্টো দিকে গেছে, যেহেতু এই টেক্সটটা পরে করছি, আমার এই টেক্সটটাকে পিছনে পাঠাইতে হবে, সেন্ড টু ব্যাক। একটা কালার চেঞ্জ করে দিব, আর ওটাকে আর একটা কপি করে নিচে দিয়ে ওইটার কালারটা চেঞ্জ করে দিব, দেন এই ইফেক্টটা তৈরি হবে। ঠিক আছে? এই ধরনের 3D ইফেক্ট গুলো কিন্তু আমরা চাইলে এই ব্লেন্ড টুলের মাধ্যমে করতে পারি। এখন দেখেন আমি কিন্তু এটার অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবো। ধরেন এটাকে আমি ধরলাম, টেক্সটটাকে ধরে এখন যদি সরাই, এই দেখেন অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, এই ধরনের ইফেক্ট গুলা আমরা চাইলে তৈরি করতে পারি। এটা আমি যেখানে যাব, দেখেন এটা কিন্তু ডাবল ক্লিক করে দেন কিন্তু করা, আমি যেদিকে নিয়ে যাবো এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এই যে স্যার দুইটা একসাথে সিলেক্ট করার পর একটা ক্লিক করছেন না দুইটা ক্লিক করছেন, বুঝতে দেখেন পারিনি। একটা জাস্ট এইটার উপরে, এটা তো হচ্ছে উপরে আছে, এটা এটার কোনো কাজ নাই। হ্যাঁ, এটা জাস্ট কভার। আর হ্যাঁ। নিচে যেটা আছে এইটা নিচের টেক্সট আর উপরের টেক্সটার সমন্বয়ে কিন্তু এই ইফেক্টটা তৈরি। আমি যখন এই দুইটা যখন ইফেক্ট অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমার এটা পুরোটাই একটা গ্রুপিং এর মধ্যে চলে গেছে। এখন আমরা যদি কোনো একটাকে এডিট করতে চাই, অর্থাৎ কোন একটা এডিট বলতে এই যে নিচের টেক্সটটা এবং উপরের টেক্সটটা, যেই টেক্সটারই পজিশন চেঞ্জ করি না কেন, এটার অ্যাঙ্গেলটা, 3D অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, এবং সেই সাথে আমরা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবো, এটারও কালার চেঞ্জ করতে পারবো, এটারও কালার চেঞ্জ করতে পারবো। আমরা যদি এটার কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করতে পারবো এবং অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, বাট এটাকে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে এটার উপরে একবার। এই যে ডাবল ক্লিক করলাম, এই দেখেন ডাবল, স্যার, এটার ভিতরে ঢুকতে হবে, ডাবল ক্লিক করলে তো এটা হ্যাঁ এখানে হ্যাঁ, নিয়ে যাবে। ডাবল ক্লিক করলে আমি এটার ভিতরে ঢুকতে পারবো। দেন এটাকে ধরতে পারবো এবং এটাকেও একবার ধরতে পারবো, ধরে আমি এটাকে চাইলে পজিশন মুভ করতে পারবো। এই যে, জি স্যার। বুঝতে পারছি? আমরা চাইলে কিন্তু সুন্দর সুন্দর এইভাবে আমরা ইফেক্ট তৈরি করতে পারি। আমি এটা একটা গেল, আমি শেষে আরো দেখাচ্ছি এক দুইটা। দেখেন এখানে আরো কিন্তু অনেক কিছু করা যায়। ধরেন আহ চেস্টার, এই দুইটাকে কালার গুলা গ্রেডিয়েন্ট কালার দেখতে সুন্দর। এখান থেকে এটা দিলাম, আর এখান থেকে দেন এটা দিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার নিয়েও কিন্তু ক্লাস আছে। হ্যাঁ, আমরা আগে এটা শেষ করে দেন আমরা ব্লেন্ডিং অপশন নিয়ে কথা বলবো, দেন এরপরে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো। আচ্ছা, স্যার, আমাদের এটার কি থেকে স্যার আমি কালার থিওরি ওই বিষয়ে কিছু ধারণা দেওয়া হবে? কোন কালার থিওরি? হ্যাঁ হ্যাঁ, কালার থিওরি ক্লাস আছে তো আপনাদের। আচ্ছা, আর স্যার ওই যে 3D যেটা ইয়া আছে। আপনাদের কালার, হ্যাঁ ক্লাস আছে। দেখেন আমি দুইটা স্টার শেপ নিলাম, এই দুইটা স্টার শেপের উপরে এখন যদি ব্লেন্ড অপশনটা ইউজ করি, এই যে এটা, এটা একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, এইটা একটা ব্লেন্ড তৈরি করলো। এবার আমি যদি এই অপশনটাকে, এই ইফেক্টটাকে যদি কোনো একটা স্পেসিফিক লাইনের উপরে অ্যাপ্লাই করতে যাই, সেটা কিন্তু, ধরেন আমি ব্রাশ টুল দিয়ে এমন একটা ইফেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এটা স্টোভ, সরি স্টোভটা চালু হবে। এবার দেখেন, আচ্ছা এটা একটু কার্ভ করে দিই। এবার দেখেন, এখন এইটা এবং এই লাইন,
এটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড, ব্লেন্ড থেকে এই যে রিপ্লেস স্পাইন, এই দেখেন। আচ্ছা, এটা সংখ্যাটা যেহেতু লাইনটা অনেক বড় হয়ে গেছে, এটা সংখ্যাটা বাড়াইতে হবে। তাহলে এটা সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ধরেন 2000 দিলাম। আচ্ছা, অ্যাক্সেস হবে না তো, তাহলে আমরা একটা কাজ করি, দেখি, করে দিই। এবার দেখেন দুইটাকে ধরলাম, অবজেক্ট, ব্লেন্ড, এখান থেকে রিপ্লেস স্পাইন, এরকম একটা ইফেক্ট তৈরি করবে। আমরা যদি ইলিপস দিয়ে বানাই, এটা সুন্দর হলো, এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন। এটা ধরেন এখানে সরাই নিয়ে আসলাম, আচ্ছা, আর কথা বাইরে যাচ্ছে। জি স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এটার সাথে এবার তাহলে আরেকটা জিনিস একটু দেখাই দিই। ব্লেন্ড টুল দিয়ে এই ধরনের ইফেক্ট গুলো মূলত করা যায়, আমি আপনাদেরকে দেখাই দিই। ধরেন একটা ব্যাগ, এটা একটা ব্যাকগ্রাউন্ড, আমরা লাইন তৈরি করলাম কি দিয়ে বলেন তো? আচ্ছা, ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল দিয়ে। দেখেন এখানে ব্রাশ টুল কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা ব্লক ব্রাশ। দুইটা ব্রাশ দিয়ে আসলে যেটা পেইন্ট ব্রাশ আছে সেটা দিয়ে মূলত স্ট্রোক লাইন তৈরি করা যায়, আর ব্লক ব্রাশ যেটা সেটা দিয়ে ফিল তৈরি হয়, হ্যাঁ, ফিল ব্রাশ। আচ্ছা, এখন আমি এই যে একটা স্ট্রোক লাইন তৈরি করলাম, এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। এবার একটা লাইন তৈরি করি, স্যার ডিএনএ হয়ে গেছে। এবার এই যে দুটো লাইন তৈরি করলাম, কারণ এই লাইনটার কালারটা আমি এটা না, আমি হচ্ছে এটা স্ট্রোকটা একবারে নীল করে দিই, হ্যাঁ। তার মানে কি এখানে স্ট্রোক লাইন থাকবে, আর এটাতে কোনো স্ট্রোক থাকবে না, আর এইটাতে স্ট্রোক থাকবে। এটাতে আমি স্ট্রোকটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে ধরেন গ্রেডিয়েন্ট কালার দিলাম, এই গ্রেডিয়েন্টটা আচ্ছা এটাই থাকুক, দেখি কি হয়। এবার এই দুটাকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড টুল ইউজ করব।
এতগুলো দিব না, 100 দিয়ে দেখি, যেহেতু এটা এডিট করা যায় এটার থেকে এটা। আচ্ছা, এটা আমাদেরকে বেসিক লাইন করে দিতে হবে। আর আমরা যেহেতু ব্রাশ দিয়ে বানাইছিলাম, এবার দেখেন এই ধরনের ইফেক্ট কিন্তু আপনারা লাইন দিয়ে সহজে তৈরি করতে পারবেন। জাস্ট 2টা লাইন নেবেন, নিতে পারেন, এই অ্যাঙ্গেল এডিট করতে পারবো, এই যে এরকম এইভাবে সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন লাইন দিয়ে। সাধারণত এই ধরনের যে ইফেক্ট লাইনগুলো আছে, এই লাইনগুলো দিয়ে আমরা হচ্ছে ই করতে পারি, ডিজাইন গুলো আছে ওই ডিজাইন গুলো আমরা করতে পারবো। এই ধরনের লাইন। বুঝছেন? আপনি চাইলে কিন্তু আরো লাইন অ্যাড করতে পারবেন। কিভাবে? আমি যদি এই লেনটাকেই কপি করি, দেখেন এবার এটার কালারটা, এটার স্ট্রোকটা যদি কমাই দিই, দিলাম, দিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিই, এই কেমন লাগে। এই দেখেন আরো কমপ্লিকেটেড হয়ে গেল। আমরা এটা এই জি স্যার। এই ধরনের কমপ্লিকেটেড ইফেক্ট দেখতে পারবেন খুব সহজেই। যদি মনে করেন যে আপনি আরো বাড়াবেন, আপনি আরো বাড়াইতে পারবেন। ঠিক আছে, জি স্যার। স্যার লাইন বাড়াবো কেমন? আপনি হচ্ছে লাইনগুলো ধরতে পারবেন, এই যে এই লাইনটা ধরতে পারবেন, এই লাইনটা ধরতে পারবেন, এই লাইনটা ধরতে পারবেন। যেহেতু 3টা লাইন আছে, আমি চাইলে এখন এটাকে অল্টা দিয়ে যদি কপি করি, এই যে আরেকটা লাইন বাড়লো।
এই যে আবার ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, লাইনটাকে delete স্যার হয়ে লাইন যাবে। বাড়াইলে কি এটা অটোমেটিক বেড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ড অপশনটা অটোমেটিক কাজ করবে। আচ্ছা, গেলে ব্লেন্ড অপশনটা অটোমেটিক কাজ করবে এটা, ঠিক আছে? এই জি দেখেন স্যার। কত সহজে। আমি জাস্ট এই যে ধরেন, এই যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন, আমি যদি এই লাইনটাকে কপি করি, এই লাইনটাকে ধরেন কপি করলাম অলটা ধরে, হ্যাঁ অলটা ধরে এখানে কপি করলাম, এই যে কতগুলো লাইন কপি। এটা যদি আমি এখন একটা স্ট্রোক বাড়াই দিই, দেন এটা কাজ করবে। অথবা আমি যদি এটা স্ট্রোকটা, এই দেখেন, এই যে আবার এইখানে আরেকটা ছিল, এটার কালারটা আমি, এই দেখেন এটার কালারটা যদি রেড দিই, এই দেখেন বুঝছেন, এই ধরনের কমপ্লিকেটেড একটা ইফেক্ট তৈরি হবে। বুঝতে পারছি? জি স্যার। তো লাইন পাবেন করতে পারবেন, দেখবেন যে অনেক কমপ্লিকেটেড একটা এরকম মেশ, দেখেন কত সুন্দর একটা ইফেক্ট হ্যাঁ, তৈরি হয়ে গেছে, তাই না? আমি যদি একটা আমরা ইয়ে থেকে শেপ সুন্দর থেকে সুন্দর একটা ইফেক্ট কপি দিলাম। করলাম, কপি করার পরে কি স্যার হ্যাঁ ওই লাইনটা থেকে আবার আরেকটা কপি করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করা যাবে। ওই লাইনটাকে অলটা ধরে কপি করবেন, দেখবেন যে কপি হবে আরেকটা, কপি মানে করে দেন ওটার কালার চেঞ্জ করে দিলে করবেন এগুলো লাইনগুলা, হ্যাঁ দিলে আপনি হতে পাবেন, এবং এটা একটা সুন্দর ইফেক্ট তৈরি করবে। এই যে, ঠিক আছে, এইভাবে কমপ্লিকেটেড ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এই ইফেক্ট গুলা মূলত আপনি চাইলে কিন্তু আহ, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ খুব সুন্দর হবে। ধরেন আমি যদি এখানে আহ, এটা ধরেন আমার, ধরেন এইটা, এবার এই দুইটাকে এখান থেকে ক্লিপিং মার্কস করে দিলাম, এই দেখেন দেখছেন চলে গেল। আমি এখন এটা ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আবার background বুঝতে পেরেছি, কিন্তু খুব সুন্দরভাবে আমি ধরেন এই যে অপাসিটি কমাই দিলাম, দেন আমার ব্যাকবোর্ডে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। বুঝছেন? Running breaks your joints. পারবো। জি স্যার পারবো। আমি কি করলাম, এটা হচ্ছে জাস্ট আমি এটার অপাসিটি কমাই দিছি, হ্যাঁ অপাসিটিটা কমাই দিলে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। এই দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেল। আপনি এটার উপরে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এখন, ঠিক আছে? জি স্যার। তো এই হচ্ছে ব্লেন্ড টুলের অপশন। হ্যাঁ ব্লেন্ড টুল দিয়ে এভাবে এলে লাইন দিয়ে বা বিভিন্ন ধরনের শেপ দিয়ে দেখেন, আমি আরো আরো দেখাই দিই, আরো অনেক কিছুই করা যায়। ধরেন আমি একটা টুল নিলাম, এটা স্টার বানাবো। আচ্ছা, এটা এই এতটুকু রাখলাম। এইটাকে এবার ধরেন দিলাম গ্রেডিয়েন্ট কালার একটা ইউজ করব এখান থেকে। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা দিলাম, এটা রেডিয়াল করে দিলাম, এটা বাদ দিলাম, দিলাম এটাও বাদ দিলাম, দুইটা থাকলো। So, এটার কালার এমনি আপনার কিছু বেসিক বা আমি স্টারটা কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এটাকে আর একটা কপি করব, এটাকে আর একটা কপি করলাম, কপি করে এটা ছোট করে দিব। আচ্ছা, এটা উপরে দিব, এটা উপরে থাকবে। দুইটাকে ধরলে দেখেন, এই দুইটাকে আমি এবার এখান থেকে ব্লেন্ড করলাম, এটা এই এবার মাঝখানে দিলাম এটা।
এবার এখান থেকে আমি ক্লিক করে দিব, এই দেখেন। স্যার এটা কালারটা চেঞ্জ বুঝলাম না, এটার কালার এখান থেকে স্যার মাঝখানে মিউট করেন। এই দেখেন। ফুলের মতো হয়ে গেছে না? জি স্যার। হয়ে গেছে। ব্লেন্ড টুল দিয়ে কত কি করা যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে এইটা দিয়ে আমি যেটা করলাম, জাস্ট এটাকে এবার আমি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, হ্যাঁ, ওখানে কপি পেস্ট করে এটাকে ছোট করে দিলাম। দেখেন, বুঝছেন এইটুকু? জি স্যার বুঝছি। আচ্ছা, এইবার দুইটাকে ধরে আমি কি করব, এই ব্লেন্ড টুলের সাহায্যে ব্লেন্ড করব। আমি এখানে 100 আছে, আমি 100 দিয়েই ব্লেন্ড করলে এরকম একটা রেজাল্ট আসবে, দুইটার সাথে জি স্যার। আসবে না? জি স্যার। আচ্ছা, 100 কপি হয়ে এখানে ব্লেন্ড হয়ে গেছে। এখন এইটাকে আমি ইফেক্ট থেকে সরি, ইফেক্ট আমি এখান থেকে এই টুইক, দেখেন এই টুইক অপশনটা ইউজ করব। এই টুইক অপশনটা দেওয়ার সাথে সাথে আমার এটা অটোমেটিক চলে আসবে, আমি এটাকে কমাবার করতে পারবো। জি স্যার এই বুঝতে পারছি। বুঝছি? জি স্যার বুঝতে পারছি। এই ওকে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। আপনারা যত কাজ করবেন, যত বেশি আপনারা হচ্ছে প্র্যাকটিস, সুন্দর আইডিয়া আপনাদের নিজেদের মাথায় আসবে, এবং আপনারা চাইলে এনামুল হক দেখবো কিভাবে একটা ব্লেন্ডিং মোড আমরা কিভাবে কালার ব্লেন্ড করতে পারি, এটা একটু দেখবো। হ্যাঁ, ধরেন আমি আচ্ছা, মেসেজের নোটিফিকেশন আসে মগজ থেকে। কালার ব্লেন্ডের অপশনটা আমরা সব জানা করতে পারি আগে থেকে বা ফটোশপ, হ্যাঁ। আমি এখানে আপনাদেরকে ব্লেন্ডিং অপশনটা দেখাই দিই, সেটা হচ্ছে এই যে ট্রান্সপারেন্সিতে এই যে নর্মাল থেকে এখানে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে ব্লেন্ডিং অপশন। ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইটেন, স্ক্রিন, কালার টস, ওভারলে, সফট লাইট, এগুলো হচ্ছে ব্লেন্ডিং, কালার ব্লেন্ডিং এর অপশন বা কালার ব্লেন্ডিং। দেখি আসলে কিভাবে কাজ করে। এটার জন্য উম, ধরেন শেপ, হ্যাঁ, আর ভালো বুঝতে। কেন রে গাছে হৃদয়। অনেক গান গায়। স্যার কি লেটার হেড বানাইলেন? ওরকমই কিছু একটা।
আচ্ছা, এখানে বুঝতে গেলে আপনাদের কষ্ট হবে, আমি আর একটা সহজ করে বোঝাই। Eh, এটা ইমেজ নিয়ে আসছি, সবচেয়ে ভালো হয়। hasan itu kita apa? Hani lu ya wat li ya namati. আর এই ইমেজটাই স্যার এখানে দেখেন শেপ একটা, আর এই শেপের কালারটা এখান থেকে লাল কালার দিলাম। এবার দেখেন এখান থেকে আমি যদি ব্লেন্ডিংটা চেঞ্জ করে দিই, এই দেখেন আমি লাল কালার করে দিছি, দেখেন স্যার এইটা তো মূলত বিভিন্ন কালারের গ্লাসের মতো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এটা তো বিভিন্ন কালারের গ্লাসের মতো কাজ করে, ওইরকম একটা ইফেক্ট দেয়। ও পাশ থেকে দেখলে যেরকম দেখা যায় অন্য পাশ থেকে। আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আপনার clear আসতেছে না। স্যার নেটওয়ার্ক প্রবলেম মেবি। নেটওয়ার্ক ইস্যু। স্যার বলছিলাম যে এইটা তো মূলত মানে বিভিন্ন ধরনের রঙের গ্লাস যে থাকে, ওই গ্লাসের অপোজিট থেকে দেখলে যেরকম একটা ইফেক্ট দেয় ওইরকম দেখা যাচ্ছে। সরি, আপনার কথা আসতেছে না। আচ্ছা, দেখেন স্যার উনি ব্লেন্ডিং বলতেছে যে গ্লাসের মতো এই দেখা যাচ্ছে। ব্লেন্ডিং তো কালার ব্লেন্ড। স্যার কিছু শোনা যাচ্ছে না, আপনি কি কিছু আপনার কথা বলতেছেন? আসতেছে না। স্যার ফ্রিজ হয়ে গেছে। Recording stopped. মাশাআল্লাহ, ইনি কে? মোশাররফ হোসাইন। এবার তো স্যারই চলে গেছে। স্যার গেছে গা। হ্যালো হ্যালো, শোনা যায় আমার কথা? হ্যালো জি ভাই ভাই, প্রথমে কি করাইছে একজন একটু জি বলবেন ভাই, না জি প্লিজ? ভাই শোনা যাইতেছে, বলেন। ভাই, সকালে ক্লাস করেন কেউ? সকালের ক্লাসগুলা কি রেকর্ডেড আছে নাকি কারো কাছে? আছে, ইউটিউব লিংক তো গ্রুপে দিয়ে দেয় ভাই স্যার। ইউটিউব লিংকটাতে ঢোকেন, ওখানে সবগুলোই আছে। আমার হোয়াটসঅ্যাপটা আনইনস্টল হয়ে গেছিল, এর জন্য সব গেছে গা লিঙ্ক। আপনাকে রাতের একটা গুলা লিংক পাইছি, দিতেছি, সকালের ওইখানেই গুলা সবগুলা পেয়ে যাবেন। রাতের গুলা পাইছি, সমস্যা নাই, এক ভাই দিয়ে দিছে। সকালে কেউ করে নাকি ক্লাস? Recording in progress. সকালেরটা গ্রুপে আসছে, আমি করি সকালে ক্লাস করি, আমিও করি। সকালে আর রাতে একই টপিক, ঠিক আছে? এখন যার যখন সুবিধা সে তখন করে এরকম। সেম হইলো টপিক ক্লাস তো সেম দুই হয় না, আমি সপ্তাহ ক্লাস বেশি করি হয় না। ক্লাসটা আলাদা হয় মোটামুটি। হ্যাঁ, আপনি নতুন একটু শিখতে পারবেন তো। হ্যাঁ জি স্যার। শেপ ইউজ করতেছি, এটা কিন্তু একটা কালার, দেখেন একটা সলিড কালারের একটা শেপ, এটার পিছনে যদি কিছুই না থাকে মনে হবে যে এটা আসলে একবারে সলিড কালার। বাট এটাতে যখন আমরা যখন ব্লেন্ডিং ইউজ করতেছি, ব্লেন্ডিং অপশনটাকে যখন আমরা ইউজ করতেছি, তখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে এর পিছনে যদি কোনো অবজেক্ট আসে, সেই অবজেক্টটা ভিজিবিলিটি থাকবে, এটা ভিজিবল হবে। দেখেন খুব সহজে, এবং তার উপরে একটা কালার ইফেক্ট পড়বে, মানে একটা ব্লেন্ড ইফেক্ট পড়বে। আমরা যখন কালারটা চেঞ্জ করতেছি, এটা যদি কালার চেঞ্জ করি, ধরেন এই কালার দিলাম, দেন কালারটা, ওই কালারের একটা ইফেক্ট কিন্তু আমার পিছনের অবজেক্টের উপরে পড়তেছে। শুধুমাত্র এটা ইমেজের উপরেই পড়বে বিষয়টা এমন না,
এটার পিছনে যদি অন্য কোনো শেপ থাকে দেন শেপের উপরেও পড়বে। হুম, আমরা ধরেন এটা শেপ তৈরি করলাম, এটা পিছনে দিলাম, এই দেখেন দেখেন দুইটাই কিন্তু একই কালারের শেপ। যখনই এটার উপর একটা ওভারল্যাপ করতেছে তখন কিন্তু ওটা দেখানোর জন্য সে হচ্ছে একটা কালার তৈরি করতে চাইতেছে, মানে পিছনে একটা অবজেক্ট আছে। এটাকে যখন কপি করতেছি এই যে দেখেন, এবং এটা মাল্টিপল যত অবজেক্ট আসবে তত সেটা ওভারল্যাপ, যেটার সাথে যেটা ওভারল্যাপ করুন না কেন এটার একটা কালার তৈরি হবে। এই যে এরকম এই কালার ব্লেন্ডিং, আমরা হচ্ছে এই ব্লেন্ডিং অপশনটাকে ইউজ করে এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্টিভ অবজেক্ট আমরা তৈরি করতে পারি। এটা যদি কালার চেঞ্জ করে দিই, এই যে দেখেন, দেখছেন এইটা ঘটবে। আপনারা যখন ব্লেন্ডিং অপশন ইউজ করবেন তখন এই ধরনের ইফেক্টটা ঘটবে। বিষয়টা কি বুঝতে পারছেন না? এই যে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই ধরনের আরো কাজ আছে, এই ধরনের এখানে এই যে দেখেন, দেখছেন দেখা যাচ্ছে। তারপর এটা তো দেখা যাচ্ছে। এই ধরনের কিন্তু বিশেষ করে প্যাড ডিজাইনে বা বিভিন্ন ধরনের ডিজাইনে এই ধরনের ইফেক্ট ব্যবহার করে আমরা সহজেই এটা পিছনের ইমেজটাকে ভিজিবল করতে পারি এবং ওটার ইম্পর্টেন্সটা কমিয়ে দিতে পারি। মূলত এই কারণেই এই কাজগুলো করা হয়, ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করা হয়। এটা এটার পিছনে একটা ইমেজ আছে দেখেন, এই যে এই ধরনের ইফেক্ট তৈরি করার জন্য আমরা সাধারণত এটা কালারের শেড দিয়ে সেটাকে ব্লেন্ডিং চেঞ্জ করে দিলে এইভাবে ইমেজটা দেখা যাবে, এবং আমরা চাইলে ওর উপরে লেখা দিলে তখন আমার লেখাটাও ভিজিবিলিটি হবে এবং পিছনের ইমেজটাও থাকবে, এবং এটা একটা সুন্দর একটা কালার অপশন চলে আসবে। আচ্ছা, ধরেন এটা সাদা ইমেজ, ঠিক এইখানে আমি কালারটা ব্ল্যাক কালারটা আমি রেড করে দিলাম। এখন এই যে রেড করে দিলাম, আর ইকবাল ভাই মিউট করেন। কথা শোনা যায় না তো? আচ্ছা, স্যার আমার প্রথম দিকে দেখান স্যার, একটু বাইরে গেছিলাম তো। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এটা সুন্দর একটা ইফেক্ট তৈরি করবে না? জি স্যার। মূলত এটাই ঘটে, আমরা যখন ডিজাইন করে দেখেন এই ধরনের ডিজাইনের ইফেক্ট নিয়ে আসার জন্য কত সহজ এটা নিয়ে আসা যায়। মূলত ব্লেন্ডিংটা আমরা এই জন্যই ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই জায়গাটা বুঝছেন না? এই জায়গাটা আরেকবার দেখান স্যার, বুঝতে পারছি। আরেকবার দেখান স্যার। আচ্ছা, আবার দেখেন, এই স্যার দেখেন। একটু আস্তে আস্তে গেলে ভালো হয় স্যার। আচ্ছা, এখন দেখেন, দ্রুত যাইতেছেন না, মানে স্যার এইখান থেকে। ভাই এখন দেখেন, আমি তো অন্য কোথাও যাচ্ছি না, দেখেন এবার দেখেন, খেয়াল করেন এটা ইমেজ, আর এখানে দুইটা শেপ আছে, একটা ছোট শেপ আর একটা নিচে আছে বড় শেপ, খেয়াল করেন। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি এই উপরের শেপের উপরে এই ইমেজটাকে ইনক্লুড করব, মানে ক্লিপিং করব, করার পরে ওর উপরে আর একটা লাল শেপ দিয়ে ওটা ব্লেন্ডিংটা চেঞ্জ করে দেব, দিলে ওই সুন্দর ইফেক্টটা তৈরি হবে। কিভাবে? স্যার তাহলে আপনি আমি নিয়ে দেখান না আবার। দেখাচ্ছি তো ভাই, কেমনে কি আর বুঝলাম না কিছু। স্যার এটাই তো সমস্যা নাই, দেখাচ্ছি, দেখান স্যার, সমস্যা নাই, সে বোঝে নাই। আমি তো এটাই রিপিট করতেছি। এখন আপনি আপনি কথা বলতেছি, কথাগুলো অন্তত শোনেন কি বলতেছি। দেখান না বলতেছেন, দেখাচ্ছি তো। সে বুঝতে পারেন না স্যার। না, আমি কথাগুলো বলতেছি সেটা শুনলে তো বোঝা যায় যে আমি আমার ওই কাজটাই দেখাচ্ছি। জি স্যার। এই যে দেখেন, এই যে শেপটা, এই যে আমি আমি তো এটাই দেখাইলাম। এই যে দেখেন দুইটা শেপ, এখানে একটা শেপ এখানে একটা শেপ, এই শেপ গুলো কি তৈরি করতে পারবেন না? জি স্যার, পারবো।
হ্যাঁ, এই স্যার, শেপগুলো পারবো? আপনি তৈরি করতে পারবেন। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, এই শেপগুলো বানানোর পরে আমি যেটা করছি সেটা হচ্ছে এই এই ছোট শেপটাকে আমি একটা কপি করে রেখে দিব, কন্ট্রোল C, কন্ট্রোল F, কন্ট্রোল 3, মানে একটা কপি করে পেস্ট করে ওখানেই হাইড করে রাখলাম, কন্ট্রোল 3 তে হাইড করে, হ্যাঁ আমি জি হাইড স্যার। করে রাখলাম। এবার এই শেপের, এই কালো শেপের ভিতরে আমি এই ইমেজটাকে ইনক্লুড করব। কিভাবে? ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ইমেজটা থাকবে অবশ্যই শেপের পিছনে। আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, তো এই ক্লিপিং মাস্ক করতে গেলে অবশ্যই ইমেজটা থাকবে শেপের পিছনে। দেন এই শেপ এবং এই ইমেজ দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক, এই দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। জি স্যার। এবার আমি চাইলে কিন্তু বিল্ডিং এর পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? এই যে ডাবল ক্লিক করলেই তখন আমি ইমেজটাকে ধরতে পারবো এবং ইমেজটাকে এভাবে মুভ করতে পারবো। এই যে দেখছেন এভাবে। আচ্ছা, এটা করলাম, করার পরে আমি ওই যে একটা শেপ হাইড করে রাখছিলাম না কপি জি করে, স্যার। জি স্যার। ব্ল্যাক কালারের শেপটাকে, ওইটাকে আমি এবার আনহাইড করবো, কন্ট্রোল-অল্টা-3, এই যে চলে আসলো। এটার কালারটা দিব আমি এই এখান থেকে রেড কালারটা দিলাম। এবার কি হলো? ঢেকে গেল না বিষয়টা? জি স্যার। আচ্ছা, এটা ভিজিবল করার জন্য আমার রেড কালারও থাকবে, আবার ইমেজটা ভিজিবল হবে। এটা করার জন্য আমরা কি করব? জাস্ট এই ইমেজটার ব্লেন্ডিং অপশনটাকে চেঞ্জ করে দিব। কিভাবে? ট্রান্সপারেন্সি নিয়ে আসলাম, এখান থেকে নরমাল থেকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই। জি স্যার, বুঝছেন এবার এটা? একবারে ওকে স্যার, বুঝতে পারছি স্যার। বিষয়টা বুঝছেন না? জি স্যার। আচ্ছা, না এটি হচ্ছে বিষয়। তো এই গেল হচ্ছে আমাদের ব্লেন্ডিং অপশন। আমরা ব্লেন্ড টুল দেখলাম, ব্লেন্ডিং অপশন দেখলাম। এবার আরেকটা টুলস নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। খুব গ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট একটা কালার। টপিক। আমি ধরেন আহ, তার আগে এইখানে দেখেন, এখানে অপশনটা আছে, এটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে নান। তো আমরা এখান থেকে যদি ফিল অথবা স্ট্রোক যেটার উপরেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই না কেন, জাস্ট ওইটা উপরে রেখে আমি যদি এখানে ক্লিক করি, দেন এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমি যদি এই স্ট্রোকটা উপরে রাখি, দেন এটার উপর যদি ক্লিক করি, কি হবে? স্ট্রোকের উপরে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। এই স্ট্রোকটা যদি বাড়াই দিই তাহলে বুঝতে পারো। এই যে দেখেন, এখানে যেহেতু দুইটাই একই অ্যাঙ্গেলে আছে, আমি যদি অ্যাঙ্গেলটাকে এখানে রিপ্লেট করে দিই, এই তাহলে বুঝতে পারবেন সহজে। এই স্ট্রোকের উপরেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়, আবার ফিলের উপরেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। এখন কথা হচ্ছে, আহ, আমি এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা আসলে কিভাবে আছে দেখেন তো। লম্বা লম্বি অ্যাঙ্গেলে আছে না, মানে জি উপর স্যার। থেকে নিচ একই সমান ভাবে আছে, জি স্যার। লম্বা লম্বি এটা, হ্যাঁ লম্বা লম্বি অবস্থা। খেয়াল করেন, এখানে আমি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসলাম, এটা কিন্তু গ্রেডিয়েন্ট অপশন, হ্যাঁ, বা গ্রেডিয়েন্ট প্যানেল। আর এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। দেখেন গ্রেডিয়েন্টের আলাদা টুল আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিলাম, গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে কোন পাশে কোন কালারটা আছে। সবাই কি শুনতে পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমি যখন গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করলাম, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমি যখন গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতেছি, তখন কিন্তু আমার এখানে একটা লাইন চলে আসতেছে অটোমেটিক, তাই না? এবং এই লাইনের দুই প্রান্তে দেখেন, দুই প্রান্তে দুইটা অপশন আছে, যেটাতে কালারের নির্দেশনাটা দিচ্ছে যে কোনটাতে কি কালার আছে। এখানে দেখেন ছোট ছোট দুটো ডট আছে, এই ডটটাতে কালো, এই ডটটা সাদা। তার মানে আমার বোঝাচ্ছে যে আপনার এই শেপের মধ্যে এই পাশে সাদা কালার, এই পাশে ব্ল্যাক কালার আছে। আমরা চাইলে কিন্তু এই কালারটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো? এই যে ডট গুলো আছে, আমরা চাইলে এটার উপরে ক্লিক করে অথবা এটার উপর ডাবল ক্লিক করলেই আমরা এখানে কালারের প্যালেটটা চলে আসবে। এটা যেহেতু সাদা কালো, আমরা কি করব? এই যে কালারের উপরে যাব, এই যে কালারের উপরে আসলে এখানে দেখেন সাদা কালো দেখাচ্ছে। সাদা কালো দেখানোর কারণ হচ্ছে এটা গ্রে স্কেল মোডে আছে। আমাদের কি করতে হবে? জাস্ট এই যে 3 লাইন অপশন আছে, এখান থেকে এই যে গ্রে স্কেল মোডে আছে, আমরা RGB করে দিব। RGB করে দিলে এখানে অটোমেটিক কালার গুলা চলে আসবে। এই দেখেন কালার গুলা চলে আসছে, এখান থেকে আমরা চাইলে এখন কালার ইউজ করতে পারবো, দেখছেন? অথবা স্যার, এখান থেকে আমরা কেমন colour ভাবে choose করলেন করতে স্যার? পারবো। বুঝতে পারছি? আচ্ছা,
RGB এই যে কেমন ভাবে আনবেন এই যে স্যার? থ্রি লাইন অপশন আছে, এই জি থ্রি লাইন স্যার। অপশনের উপরে গ্রে স্কেল করে দিলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, আবার এখান থেকে RGB করে দিলে এই যে কালার অপশন গুলা চলে আসবে অটোমেটিক। অথবা আমরা এখানে চাইলে কালারের কোড যদি জানা থাকে দেন কালার আমরা কোডও ব্যবহার করতে পারবো। জি আচ্ছা, এবার এই প্রান্তে দেখেন, এই প্রান্তে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের উপরে যদি আমি ডাবল ক্লিক করি এখানে ওই একই অপশন আসবে। দেন এখান থেকে আমরা কি করবো, RGB করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে এখন কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। যদি এখান থেকে না করেন, না বোঝেন, দেন আমরা এই অপশনটা যেহেতু এখানে চালু হয়ে গেছে এইটার উপরেও আমরা একইভাবে অ্যাপ্লাই করতে পারি। এই যে এই পয়েন্টগুলা, এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করলেই চলে আসবে। দেন আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারবো। আবার এই প্রান্তে ওই একই ভাবে আমরা চেঞ্জ করতে পারবো এবং এখানে কালারটা চেঞ্জ করতে পারবো। অনেকগুলো অপশন আছে কি লিনিয়ার সিস্টেমে। আচ্ছা, এইখানে এখন আরেকটা জিনিস করতে পারি আমরা। এই দেখেন আমার মাউস পয়েন্টটা যখন এই বারের নিচে আসতেছে তখন কিন্তু একটা প্লাস চিহ্ন আসতেছে, খেয়াল করছেন? এই প্লাস চিহ্নটা যখন আসবে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে একটা কালার পয়েন্ট তৈরি হবে। কালার পয়েন্টটা যখন তৈরি হবে তখন আপনি এই পয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে এখানকার কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার এখানে যদি এখানে একটা পয়েন্ট আপনি ধরেন অ্যাড করবেন, এবার এখানে আপনি কালার দিবেন, এই দেখেন, তো এটা দিলাম, চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে যদি ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে আরেকটা কালার তৈরি হবে। তার মানে কি আমরা মাল্টিপল কালার তৈরি করতে পারতেছি, তাই না? এই যে দেখেন, তার মানে দেখেন অনেকগুলো কালার আমরা অ্যাড করে ফেললাম। এইভাবে আমরা কিন্তু চাইলে কালার অ্যাড করতে পারি, অথবা আমরা এখানেও অ্যাড করতে পারি। একই কাজ করবে, এখানেও যে কাজ করবে এই বারের উপরে, এই বারটার উপরেও একই কাজ করবে। আমরা চাইলে আবার এই কালার গুলো কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করব, এই জাস্ট কালারের এই পয়েন্টটা ধরে নিচের দিকে টান দিলেই এটা ডিলিট হয়ে যাবে। অথবা এই পয়েন্টটা এই ক্লিক করে এই ডিলিট অপশন ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলে কিন্তু কালার অ্যাড করতে পারবেন, কালার ডিলিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এবং কালারের যে পজিশনটা, এই পজিশনটা চাইলে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এটা হচ্ছে জি, পরে করেন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিক করি, এবার দেখেন ওই একই কালার আছে, জাস্ট কালারের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে সেন্টার পয়েন্ট থেকে কর্নার পর্যন্ত। আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটা নেই, খেয়াল করেন এই যে সেন্টার পয়েন্ট এখানে আসবে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা মুভ করবে। এই যে দেখছেন, এই যে এরকম হবে। এবং চাইলে এইটা এই ব্লাডটা দেখে যেতে পারবেন। তারপরে এটাকে আপনি এই যে এইভাবে যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। এভাবে আমরা চাইলে বুঝছি বিষয়টা। বুঝতে পারছি স্যার। জি স্যার। এভাবে আপনি নিয়ে নেয় তখন কিভাবে ওই না সেম না শুনেন, এখন ভ্যারিয়েন্টটা নিব? গ্রেডিয়েন্ট আপনি কোথা থেকে নিচ্ছেন সেটা একটা বিষয়। আপনি যদি কোনো ইমেজ থেকে গ্রেডিয়েন্ট কালার কপি করতে চান সেটা কখনোই আসবে না, কারণ সেটা ইমেজ। ইমেজ থেকে কখনোই কালার গ্রেডিয়েন্ট কালার কপি হবে না। যদি কোনো ভেক্টর শেপ পান যেটাতে কালার অ্যাপ্লাই করা আছে সেখান থেকে কপি করলে সহজে চলে আসবে। স্যার ওই যে গ্রেডিয়েন্টের গোলটাকে কিভাবে নাড়াচাড়া করলেন স্যার, কর্নারের দিকে চলে গেল এই জিনিস- কিন্তু একই প্রশ্ন হইল, এই যে রেডিয়াল একটা লিনিয়ার আর একটা আছে ফ্রি ফর্ম। এই ফ্রি ফর্মের উপর যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে ফ্রি ফর্মের উপর ক্লিক করলে এরকম চারটা অপশন থাকবে, যে চারটাতে চারটা কালার অ্যাপ্লাই করা থাকবে। আমরা চাইলে এগুলোর উপরে ডাবল ক্লিক করলেই কালার অ্যাড করতে পারবো, এই যে এভাবে। এবং এবং আমরা চাইলে এই যেখানে ক্লিক করবো, আমার দেখেন মাউস পয়েন্ট এখন প্লাস চিহ্ন আছে, আমি যেখানে ক্লিক করবো সেখানে একটা কালার পয়েন্ট তৈরি হবে, এই যে এবং এগুলাতে কালার চেঞ্জ করতে পারবো। এবং এটা এই দেখেন কালারের বিস্তৃতিটা বাড়বে। বুঝছি, এগুলো একটু নিজে নিজে অ্যাপ্লাই করবেন, দেখবেন এটা সুন্দর সুন্দর কালার ইফেক্ট আপনারা তৈরি করতে পারবেন নিজেরাই। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝছি, আবার ডিলিটও করতে পারবেন, এটাকে ধরে সরি এই যে ডিলিট হয়ে যাবে এভাবে। অথবা এখানে ক্লিক করে এই ডিলিটের উপরে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? করে দিয়ে দিয়ে
ওকে, আচ্ছা এখন বলেন কে কোথায় বোঝেন নেই বলেন তো একটু শুনি। এই রেড আর ব্লু মিলে হয় পার্পল কালার। হ্যাঁ, পার্পল কালার এটা সেকেন্ডারি কালার। আবার ইয়েলো আর ব্লু এই তিনটা কালার মিলে যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রিন কালার। তাহলে সেকেন্ডারি কালার হচ্ছে পার্পল, অরেঞ্জ আর হচ্ছে গ্রিন, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার তিনটা, এই তিনটা কালারের যে কোনো দুইটার সংমিশ্রণে যে কালারটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেকেন্ডারি কালার। এবং কোন কোন দুইটা মিলে কি হবে সেটাও এখানে বলা আছে, এই তিনটা কালারই তৈরি হবে। রেড ইয়েলো মিলে অরেঞ্জ, ইয়েলো ব্লু মিলে গ্রিন, আর ব্লু আর রেড মিলে হচ্ছে পার্পল কালার। এটা হচ্ছে সেকেন্ডারি কালার। এরপরে আমরা যখন এই রেড আর এই পার্পল এই দুইটা কালার মিলে যদি অ্যাড করি, এই দুইটার মিলে যে কালারটা তৈরি হবে ওই দুইটাকে বলা হচ্ছে টারশিয়ারি কালার, মানে থার্ড জেনারেশনের কালার বা তিন মানে কি বলবো তৃতীয় ধাপের কালার। এইটাকে আমরা বলতেছি টারশিয়ারি কালার। এই টারশিয়ারি কালারটা কি তৈরি হবে, এইখানে কালারটা স্পেসিফিক নাম আমি বলতে পারবো না, এই দুইটা মিলে যেটা হয় আর কি। হ্যাঁ, তাহলে রেড আর এই অরেঞ্জ, রেড আর হচ্ছে পার্পল কালার মিলে যে কালারটা তৈরি হচ্ছে সেটাকে বলে টারশিয়ারি কালার। আবার এখানে এই যে রেড আর কি বলে রেড আর হচ্ছে অরেঞ্জ এই দুইটা মিলে আর একটা কালার তৈরি হচ্ছে সেটা একটা কালার। আবার অরেঞ্জ আর ইয়েলো মিলে একটা কালার তৈরি হচ্ছে, আবার কি বলে ইয়েলো এবং গ্রিন মিলে একটা কালার তৈরি হচ্ছে। দেখেন এখানে এইটা 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 এই 6টা কালার হচ্ছে টারশিয়ারি কালার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই 3 পর্যায় পর্যন্ত যদি একটু মনে রাখি, আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা যেহেতু ডিজাইনার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করব, এটা যদি আমরা বলতে মানে আমরা যদি এটা মাথায় না রাখি বা আমরা যদি প্রাথমিক ধারণাটা যদি আমাদের না থাকে কালার সম্পর্কে, এটা একেবারে জেনারেল একটা সেন্স, এটা যদি আমাদের না থাকে দেন হয় কি কেউ একটা জিজ্ঞেস করলে আমরা যদি ঠিক মতো বলতে না পারি, অন্তত এইটুকু যদি আমরা না বলতে পারি, দেন আমাদের কিন্তু ডিজাইনার বা আমাদের কালার কনসেপ্ট বা কালার থিওরি বা কালার সাইকোলজি যাই বলেন না কেন বলবে যে আপনার ঘাটতি আছে, যেহেতু আপনি এগুলো জিনিস জানেন না। এই জন্য অবশ্যই আমরা ডিজাইন করতে গেলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে এইখানে এই যে এই যে ইয়েলো কালার, হ্যাঁ এই যে ইয়েলো কালারের অপোজিটে অর্থাৎ প্রাইমারি কালার, ঠিক প্রাইমারি কালারের যে কোনো একটা কালারের অপোজিটে, তার মানে এই ইয়েলোর অপোজিটে কিন্তু রেড আর ব্লু এই দুইটা মিলে যে কালারটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমরা ধরতেছি এই প্রাইমারি কালারটার অপোজিট কালার। এই অপোজিট কালারটা যেটা আছে সেটাকে আমরা কিন্তু কমপ্লিমেন্টারি কালার বলে থাকি। এটাকে আর একটা ভাষা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। আবার হচ্ছে এই যে অর্থাৎ সেকেন্ডারি কালারটাকে আমরা কমপ্লিমেন্টারি কালার বলে থাকি। হ্যাঁ, আচ্ছা এখন এখানে দেখেন, এখানে কালার হুইলটার দিকে তাকান, এইখানে আরেকটু এই দেখেন এখানে ভায়োলেট কালার এটাকে বলে, তারপরে এইখানে ম্যাজেন্ডা মানে পার্পল, অর্থাৎ এখানে ম্যাজেন্ডা আছে, তারপরে এখানে হচ্ছে এটা কি ভার্মিলিয়ন। নাম্বার এই যে টারশিয়ারি কালার গুলোর নাম এখানে মোটামুটি দেয়া আছে। এটা একটা বিষয়, এটার সাথে আমি আরেকটু ডিটেলস এখানে যদি কারো বুঝতে খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমি এখানে আরেকটু প্লাস মাইনাস করে রাখছিলাম যাতে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার আর টারশিয়ারি কালার বোঝা যায়। আপনার কথাই সবাই জিজ্ঞেস করতেছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এরপরে এইখানে দেখেন
তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস, আমি কালার থিওরির একেবারে প্রাথমিক আলোচনা ছিল ওইটুকু আলোচনা, এটার সাথে সাথে আমি আরেকটা ছোট্ট আলোচনা এখানে রাখি, সেটা হচ্ছে কালার থিওরির সাথে সাথে কালার সাইকোলজি নিয়েও আমাদের একটু বুঝতে, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করবো, ডিজাইন করার ক্ষেত্রে কখন ইউজ করতেছি এবং এই কালার গুলোর মিনিং গুলো আসলে কি, সেই মিনিং গুলো জানার জন্যই মূলত আমাদের কালার সাইকোলজিটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন রেড কালার, হ্যাঁ এই রেড কালারটা, এখানে রেড কালারটা প্যাশন বা আর্জেন্সি বোঝাতে বা আর্জেন্সি বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখানে ব্লু কালারটা হচ্ছে ট্রাস্ট বা কাম, অর্থাৎ আচ্ছা, এখানে ব্লু কালার বলতে আমরা এটাকে বোঝাচ্ছি বিশ্বাস এবং কি কাম, এটা হচ্ছে শান্ত থাকা বা এরকম কিছু একটা। হ্যাঁ, এরপরে হচ্ছে কালার, রিলেটেড যে প্রতিষ্ঠান থেকে আপনারা গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালারের একটা ব্যাপার স্যাপার থাকে, মানে সবুজ সংকেত আর কি। তারপরে হচ্ছে যে ইয়েলো কালারটা হচ্ছে কি অপটিমাইজিং আর ক্রিয়েটিভিটি, তারপর পার্পল কালারটা লাক্সারি আর ইমাজিনেশন, ব্ল্যাক কালার হচ্ছে পাওয়ার বা এলিজেন্স, আর হচ্ছে হোয়াইট কালারটা আমরা হচ্ছে পিউরিটি বা সিম্পলিসিটি অর্থে ব্যবহার করার জন্য, মানে ওই অর্থে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। পিউরিটি, হোয়াইট মানে শুদ্ধতা, হোয়াইট মানে সহজ সরল বা শুদ্ধতার প্রতীক হিসেবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এইখানে এই কালার গুলোকে মিন করে এই যে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন লোগোতে তারা কিন্তু তাদের কালার গুলো ইউজ করে থাকে, এবং ওরা যে কালার গুলা ব্যবহার করে, এই কালার গুলা ব্যবহার করার পিছনে ওদের যথেষ্ট উদ্দেশ্য থাকে এবং এটা নিয়ে যৌক্তিক একটা কারণও থাকে, যে কারণে ওরা আসলে এই ধরনের কালার গুলো ইউজ করে থাকে। হ্যাঁ, তো আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি যখন ডিজাইন করতেছি, ধরেন একটা লোগো বানাবেন আপনি, একটা লোগো, নতুন একটা কোম্পানি, এটা একেবারে নতুন একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, এখন ওই কোম্পানি আপনাকে বলতেছে যে আপনি আমার কোম্পানির জন্য ব্র্যান্ডিং করবেন, সেই সাথে ব্র্যান্ডিং আমার কোম্পানিটাকে ব্র্যান্ডিং করার জন্য বা ব্র্যান্ডিং ডিজাইন করার জন্য যতটুকু যা করা লাগে লোগো শুরু, আপনি যখন ডিজাইন শুরু করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই কোম্পানির, যেহেতু আগে থেকে কোনো ডিজাইন নাই বা কোনো ধরনের কালার কনসেপ্ট বা কোনো কিছুই নাই, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই কোম্পানির কাছে আপনাকে আগে ইনফরমেশন নিতে হবে, আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে আগে বুঝতে হবে যে ওই কোম্পানিটা কি কোম্পানি, ওটার প্রোডাক্ট কি বা সার্ভিসটা আসলে কি, ওরা আসলে কি সার্ভিস দেয় বা কি প্রোডাক্ট সেল করে, তাদের প্রোডাক্টের ধরন কেমন, তাদের সার্ভিসের ধরন কেমন, কি রিলেটেড, এটা কি কোনো মেডিকেল টার্ম রিলেটেড, নাকি কোনো ফুড রেস্টুরেন্ট রিলেটেড, নাকি ট্রাভেল এজেন্সি, নাকি কোনো আইটি কোম্পানি, নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নাকি ওদের আরো অনেক ধরনের বিজনেস থাকে। তো এটা আসলে কি ধরনের, ওইটাকে ডিপেন্ড করে দেন আপনি হচ্ছে যখন কালার ব্যবহার করবেন, ওই যে যদি মেডিকেল টার্মের যদি কোনো কিছু হয়, ধরেন আপনাকে মানে চিকিৎসা ক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে কালার ইউজ করেন না কেন, কালারের সাথে কিন্তু গ্রিন কালারের একটা ব্যাপার স্যাপার থাকতে হবে, না হলে কিন্তু আপনার ডিজাইনের মিনিং কিন্তু ঠিকঠাক মতো আসবে না। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কালার চুজ করাটা, কালার সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আপনি ধরেন ওই যে ফুড রেস্টুরেন্টের কথা বললাম, আমি এক্সাম্পল আমি আপনাদেরকে সার্চ করেও দেখাবো এক্সাম্পল হিসেবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আচ্ছা পরের স্লাইডে দেখি, এখানে আর একটা বলা হয়েছে, আচ্ছা
ব্র্যান্ড আইডেন্টিটি একটা ব্যাপার আছে। আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে কি, এখানে কিন্তু অনেক সময় আমরা যখন ডিজাইন করি একেবারে কোনো কিছু মিন না করে, ধরেন কোনো কিছুই চিন্তা করলাম না, বাট আমি একটা কালার চুজ করলাম। হতে পারে আসলে একেবারে বেসিক যে কালার গুলো আছে, যেমন রেড, এই যে আমি এর আগে স্লাইডে যেটা বললাম, রেড, ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল, ব্ল্যাক, হোয়াইট। আচ্ছা, এইগুলো তো একেবারে প্রাইমারি লেভেলের কালার। প্রাইমারি লেভেলের বলতে প্রাইমারি কালার না, বাট ওই টাইপের কালার, একেবারে জেনারেল কালার। হ্যাঁ, আমরা সচরাচর এই কালার গুলোর নাম জানি বা ব্যবহার করে থাকি। বাট আমি চাচ্ছি এই কালারের বাইরেও তো আরো কালার আছে, অনেক কালার আছে না, অনেক ধরনের কালার আছে, মিক্সিং একটার সাথে আরেকটা মিক্সিং করে কিন্তু বিভিন্ন টাইপের কালার হয়ে থাকে। দুনিয়াতেও কালারের কিন্তু কোনো অভাব নাই। এখন কথা হচ্ছে, আমাকে কি এইগুলাই ব্যবহার করতে হবে? আমি কি এর বাইরে কোনো কালার ইউজ করতে পারবো না? আসলে পারবো। দেখেন, আপনি কোনো মিন করেন আর না করেন, কোনো মিনিং থাকুক আর না থাকুক, আপনি যদি আপনার মতো করে একটা কালার চুজ করতে চান, তখন আপনি যে কালারটা ইউজ করবেন না কেন, সেটাই কিন্তু আপনার কোম্পানির ব্র্যান্ডিং হিসেবে পরিচিতি পাবে। আপনি যখন কোনো একটা কালার সিলেকশন করতেছেন আপনার পছন্দ মতো, এই কালার গুলো বাদ দিয়েও যখন আপনি কোনো কালার চুজ করতেছেন, সেই কালারটা ভবিষ্যতে আপনার ব্র্যান্ডিং হিসেবে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপিত হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান আপনি দিলেন, একটা অর্গানাইজেশন আপনার হইলো, আপনি যখন ওই প্রতিষ্ঠানের জন্য ওই প্রতিষ্ঠানে ব্যবহৃত যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ, যে কোনো ধরনের, হ্যাঁ, ওই প্রোডাক্টের উপরে যখন আপনি আপনার বা কোনো ডিজাইন ক্ষেত্রে বা কোনো ডিজাইন, ধরেন ব্যানার হতে পারে, ওই প্রতিষ্ঠানের জন্য ব্যানার হতে পারে, বিলবোর্ড হতে পারে, লিফলেট হতে পারে, তারপরে লেটার হেড হতে পারে, এনভেলপ হতে পারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কোনো ডিজাইন হতে পারে, ওয়েবসাইটের কি বলে ল্যান্ডিং পেজ হতে পারে, তাদের অ্যাপসে ব্যবহৃত বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ হতে পারে, মানে কি বলে ল্যান্ডিং পেজ, যে কি বলে ওই ইন্টারফেসটা হতে পারে। এই যে ডিজাইন গুলো, এত টাইপের ডিজাইন এখন সবকিছুতেই, এত ডিজাইন, এই সব ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন আপনার প্রতিষ্ঠানকে রিলেটেড করতে চাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের আপনি বোঝাতে চাচ্ছেন যে এই প্রোডাক্টটা বা এই ব্যানারটা, এই ডিজাইনটা আপনার প্রতিষ্ঠানের, তখন কিন্তু আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো, আপনি যে কালারটা আপনার কোম্পানির লোগোতে ইউজ করছেন, আপনি আপনার কোম্পানির শুরুতেই লোগোতে ইউজ করেছেন, এই যে কালারটা, সেই কালারটাকে রিলেটেড রেখে, সেই কালার কনসেপ্টটাকে মাথায় নিয়ে, ওইটা কালারের সাথে ম্যাচিং রেখে আপনাকে কিন্তু সমস্ত ডিজাইনের উপরে তার একটা থিম আপনাকে তৈরি করতে হবে। দেন আপনার ডিজাইনটা কিন্তু আপনার কোম্পানির ব্র্যান্ডিংটাকে অডিয়েন্সের সামনে তুলে ধরবে, এবং ওই ডিজাইনটা, ওই প্রোডাক্টটা যখন কোনো একজনের কাছে, কোনো একটা মানুষের কাছে যখন যাবে, তখন কিন্তু আপনার ডিজাইনটা দেখেই সে বুঝতে পারবে যে এটা আসলে অমুক কোম্পানির বা অমুক প্রতিষ্ঠানের একটা ডিজাইন। এইটা মূলত, এটাকে আমরা বলে থাকি ব্র্যান্ডিং বা ব্র্যান্ড ডিজাইন। এই ব্র্যান্ডিংটা যদি করতে না পারি, বা এই ব্র্যান্ডিংটা যদি আমরা না বুঝি, কালার কনসেপ্ট, এটা শুধুমাত্র কালারের ক্ষেত্রে হয় তা না, আমাদের কালারের সাথে সাথে কিন্তু আরো দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফন্ট সিলেকশন বা ফন্ট স্টাইল সিলেকশন করা, আর একটা হচ্ছে শেপের একটা ব্যাপার থাকে। তার মানে আমি ওই যে বলেছিলাম, গ্রাফিক্স ডিজাইনে মূলত আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে তিনটা এলিমেন্ট, সেটা হচ্ছে শেপ, কালার, টেক্সট। তাহলে এই শেপ, কালার, টেক্সট মূলত আমাদের ব্র্যান্ডিং এর যে একটা ব্যাপার, সেই ব্র্যান্ডিংটাকেও কিন্তু অডিয়েন্সের সামনে তুলে ধরে থাকে এই তিনটা এলিমেন্টের মাধ্যমে একটা ডিজাইনে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন আমরা যদি ই লার্নিং এর কথাই বলি, আমরা ই লার্নিং এর যদি কোনো ডিজাইন, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বা ই লার্নিং এর কোনো ব্যানার বা কোনো পোস্টার বা লিফলেট বা আর যাই বলি না কেন, কোর্স মডিউল থেকে শুরু করে সবকিছুই যেটাই বলি না কেন, সবগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের কালার কনসেপ্টের একটা মিল পাবেন আপনারা। সবসময় একটা দেখবেন
যে সেখানে আমাদের কালারের একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন আমাদের লোগো কালার কি, আমাদের লোগোতে যে কালার ইউজ করা আছে সেই কালার সবুজ। দুইটা কালার ইউজ করা আছে না আমাদের লোগোতে? গ্রিন জি জি, আচ্ছা, ব্লু কালার আর হচ্ছে গ্রিন কালার। তাহলে এই যে দুইটা কালার ইউজ করা আছে, এখন এই দুইটা কালার দিয়ে দেখবেন আমাদের যে যত ধরনের ডিজাইন আছে বা আমাদের প্রতিষ্ঠানে যে ডেকোরেশনের যে ব্যাপার স্যাপারটা, সেটাতেও দেখবেন যে এটার একটা মানে আপনি কোনো না কোনো ভাবে এটার একটা থিম পাবেন, যেটা আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আমাদের কোম্পানিকে তুলে ধরে অডিয়েন্সের সামনে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার স্যাপার। তাহলে আমরা যখন কোন একটা কোম্পানির ব্র্যান্ডিং করব বা এটা কোনো কোম্পানির জন্য যখন ডিজাইন করব, তখন অবশ্যই আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে ওই কোম্পানি, ওদের যে লোগো আছে সেই লোগোতে কি ধরনের কালার আছে, সেই কালারটার সাথে রিলেটেড রেখে আমাকে ডিজাইনটা করতে হবে, আমার কালার চুজ করতে হবে। সেই কোম্পানির লোগোর যে কালার আছে সেই কালারটাকে আমার ভেবে তারপরে ডিজাইনটা করতে হবে, মানে তাদের কালারের একটা থিম রাখতে হবে। তখনই কিন্তু আমার ডিজাইনটা ওই কোম্পানির রিলেটেড হবে এবং সেটা প্রফেশনাল হবে। আমরা অনেকেই এটা না বুঝেই যখন ডিজাইন করি, তখন কিন্তু আমাদের ডিজাইনগুলো আসলে মানে প্রফেশনাল মানের হয় না বা যৌক্তিক ডিজাইন হয় না। ঠিক আছে, এই একটা বিষয়। এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ওই যে নতুন যদি কোনো কোম্পানি, স্টার্ট আপ কোনো কোম্পানি, তার জন্য ধরেন আপনি একটা লোগো বানানোর সিদ্ধান্ত নিয়েছেন বা তাদের ব্র্যান্ডিং করে দিবেন, আপনি এই ধরনের দায়িত্ব আপনার কাঁধে পড়ছে, তখন আপনি কি করবেন? তখন আপনি ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের ওনারকে বলতে পারেন যে আপনি আসলে আমি তো আপনাদের কোম্পানির জন্য ব্র্যান্ডিং করতে চাচ্ছি, বা আপনি তো আমাকে এই দায়িত্ব দিচ্ছেন বা আমি এই দায়িত্বটা পেয়েছি, বাট এখন আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার কোম্পানির জন্য যে লোগো আমি বানাবো, সেই লোগোতে আপনার পছন্দ মতো কোনো কালার সিলেকশন করার অপশন আছে কিনা, বা আপনি যদি আপনার পছন্দ মতো কোনো কালার আছে নাকি যেটা আপনি আপনার কোম্পানির জন্য ব্যবহার করতে চাচ্ছেন। যদি সে বলে, তার যদি নিজের কোনো চুজ থাকে, যদি সে বলে যে আমি আসলে এই কালারটা ইউজ করবো, দেন সেটা ইউজ করতে পারেন। আর যদি বলে যে না, এটা আমি আসলে জানি না বা আমি এগুলো বুঝি না, আপনি আপনার মতো করে করেন। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে বললাম, ওই কোম্পানির প্রোডাক্ট বা ওই কোম্পানির সার্ভিস কি, সেই রিলেটেড কোন কালারটা মানে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেইটাকে ধরে আপনাকে কিন্তু কালার চুজটা করতে হবে। যেমন এই যে মেডিকেল কথা বললাম, মেডিকেল টার্মের দিকে গেলে আপনাকে অবশ্যই গ্রিন বা ব্লু টাইপের কিছু একটা রাখতে হবে। হ্যাঁ, আবার এখানে যদি ধরেন ওই ফুড রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে ইয়েলো এবং রেড, অরেঞ্জ এটার মধ্যে আপনাকে যাইতে হবে। কিংবা লাক্সারিয়াস যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে আবার আপনি ব্ল্যাক, পার্পল বা গোল্ডেন টাইপের কোনো কিছু চুজ করতে পারেন। এই যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত একটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে তাদের প্রোডাক্টের ধরন বা সার্ভিসের ধরন অনুযায়ী কালার চুজ করার একটা ব্যাপার স্যাপার। এটা নিয়ে এখন কথা হচ্ছে আপনি কালার কতগুলা ইউজ করবেন। একটা লোগোতে যখন আপনি কালার ইউজ করবেন, কতগুলা কালার আসলে ইউজ করবেন? এটাকে আনলিমিটেড ইউজ করবেন নাকি ফিক্সড কোনো কালার ইউজ করবেন? আমি সর্বোচ্চ 4টা, মিনিমাম 2টা। গুড, সর্বোচ্চ 4টা। আসলে যখন আপনি কোন একটা কোম্পানির জন্য যখন আপনি ডিজাইন করতেছেন, তখন ডিজাইন যখন আপনি করবেন, আমি আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিয়ে থাকি আজকে একটা ভালো পরামর্শ দিই। সেটা হচ্ছে যে আপনারা যখন ডিজাইন করবেন বা কোন একটা কোম্পানির জন্য কালার চুজ করবেন, কখনোই 2টার বেশি কালার ইউজ করবেন না। সাদা কালার আপনি বাই ডিফল্ট সেটা থাকতেই পারে, সব জায়গায় থাকে, এটা কোনো বিষয় না। হোয়াইট ম্যান্ডেটরি না, হোয়াইট কিন্তু আপনি ইউজ করতেই পারেন, এটা বিষয় না। বাট আপনি এই হোয়াইট ছাড়াও সর্বোচ্চ 2টা কালার ইউজ করবেন। সেটা যে কোনো কালারই হতে পারে, বাট 2টার বেশি কালার ইউজ করবেন না। যদি 4টা কালার ইউজ করার চিন্তা ভাবনা করেন, সিঙ্গেল কালার কি ইউজ করবেন? ওই যে 2 কালার কথা বললাম, ওই 2 কালার থেকে 2টা আলাদা শেড নেন, একই কালারের আলাদা শেড। ধরেন রেড কালার থেকে আপনি ওই ম্যাজেন্ডা বা আর কি বলেন, মানে রেডের আশপাশে এই ধরনের কিছু একটা কালার চুজ করেন। আর একটা যদি আপনি ধরেন
গ্রিন বা ব্লু, ধরেন ব্লু নিলেন, ব্লুর সাথে তখন আপনি হচ্ছে ওই স্কাই ব্লু অথবা ধরেন নেভি ব্লু এই টাইপের কিছু একটা চুজ করেন, তাহলে হবে কি আপনার 4টা কালারও হলো এবং কালারের মধ্যে একটা ভালো রিলেশনও থাকলো। এইটা করতে পারেন, বাট সবসময় কালার চিন্তা করবেন দুইটার বেশি কালার চুজ করবেন না, তাহলে আপনার ডিজাইনের মধ্যে একটা সুন্দর রেগুলারিটি আসবে, একটা প্রফেশনালিটি আসবে, আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে এবং ডিজাইনের কোয়ালিটি কেউ কখনোই খারাপ বলতে পারবে না। এটা আপনাকে মেনটেন করতে হবে, দেখবেন আপনার ডিজাইন এমনিতেই অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা বিষয়। এটার সাথে আমি এইখানে আর তেমন কিছু নাই, আমি আপনাদেরকে জাস্ট ধরেন ডিজাইন এক্সাম্পল দেখাই, একটা জিনিস খেয়াল করেন আপনারা। অনেকগুলো ডিজাইন আসছে, এই যে এতগুলো ডিজাইন আসলো, এতগুলো ডিজাইনের মধ্যে এই যে দেখেন প্রথমে ডিজাইনটা ওপেন করলাম, এখানে দেখেন এখানে কিন্তু ওই সাদা বিষয়টা আলাদা, হ্যাঁ সাদা কালারটা এটা কিন্তু কমন, বাট সাদাটা যদি বাদ দেই, এখানে 50% অফারের যে লোগোটা দিচ্ছে সেটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু কোম্পানি রিলেটেড না, হ্যাঁ। বাট এটা বাদ দিলে এখানে দুইটা কালার আছে, দুইটা কি এখানে একটা কালার ইউজ করছে দেখেন, জাস্ট ব্লু, এখানে জাস্ট ব্লু কালারের শেড ইউজ করা হয়েছে। এখানে কি আছে, ধরেন যদি সাদা ধরেন তাও সাদা আর ব্লু, এখানে সাদা আর গ্রিন। আচ্ছা, এই ধরনের আরো দেখেন, এখানে দেখেন ব্ল্যাক আর হচ্ছে ধরেন এটা কি রেড, ধরেন রেডে ধরলাম, ব্ল্যাক আর রেড, রেড তো এটা ম্যাজেন্টা কালার। তারপরে এইখানে দেখেন এখানে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাক, মানে একেবারে যেটা একবারে মেইন কালার আর কি। এখানে যদি দেখি তাও দেখেন এখানে হোয়াইট আর হচ্ছে ব্লুর মধ্যেই দেখেন গ্রেডিয়েন্ট ইউজ করছে, হ্যাঁ দেখেন এর বাইরে কিন্তু কোনো কালার ইউজ করেনি, দেখছেন খেয়াল করছেন? ব্লু ছাড়া, আমি যদি হোয়াইটের কথা বাদ দিই, এখানে ব্লু ছাড়া দেখেন আর অন্য কোনো কালারই নেই। তাহলে এই ডিজাইনটার মধ্যে একটা সুন্দর একটা স্মার্টনেস আছে না, একটা রেগুলারিটি আছে না, প্রফেশনালিটি আছে না, আছে। এখানে ব্ল্যাক কালারের টেক্সট ইউজ করছে, বাট ব্ল্যাকটাও কিন্তু ব্লুর দিকে, মানে এটা সামঞ্জস্যতা আছে, মানে দেখতে সুন্দর লাগতেছে। আবার আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন দুইটা, মানে হোয়াইটটা যদি ধরি তিনটা, জি স্যার। তাই না? কালারের মধ্যে একটা দারুণ একটা মিল আছে। এখানে দেখেন ব্ল্যাক কালার আর হচ্ছে অরেঞ্জ কালার, মানে সব ডিজাইনের ক্ষেত্রে দেখেন একই জিনিস। এখানে কি করছে তাও দেখেন ম্যাজেন্টা কালার আর একটা কি ওই নাম বলতে পারবো না এই কালারের, বাট এখানে এই কালারটার নাম কি স্যার? হ্যাঁ এটা কি মেরুন? বুঝি নাই। মেরুন স্যার আমরা বাংলায় স্যার হ্যাঁ, বলি এটা যে মেরুন। ফিরোজা বলি স্যার, ওই যে এটা হলো ব্লু আর কি নিচেরটা। আচ্ছা আচ্ছা, ফিরোজা কালার তাই না? হ্যাঁ জি হ্যাঁ, স্যার। না স্যার, এটা কি কালার মানে? এটা তো মেবি মেরুন। এটা তো মেরুন, হ্যাঁ এটা তো মেরুন। এইটা কি কালার? উপরে লালটা মেরুন, এটা হলো ফিরোজার মধ্যে ডিপটা আর কি। এটা টেল যাই হোক, আমি এত কালার নাম আমিও জানি না, যেমন স্পেসিফিক নাম বলতে পারবো না। টেল কালার স্যার। পেস্ট কালার বলি না একটা, ওইটা মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখেন ডিজাইনগুলোর দিকে তাকান, ডিজাইনগুলোর দিকে তাকালে কিন্তু বুঝবেন যে কালারের মধ্যে কি করছে ওরা, কিন্তু হিবিজিবি অনেকগুলা কালার ইউজ করে নাই, করছে করে নাই। একই কালারের যদি প্রয়োজন পড়ছে, একই কালারের 2-3টা শেড ইউজ করছে, ডার্ক হতে পারে, লাইট হতে পারে, বাট ওইটাই, তখন কিন্তু ডিজাইনের মধ্যে একটা সুন্দর একটা মিল আছে। আচ্ছা, যখনই দুই কালারের অধিক যখনই কালার হয়, মানে এলোমেলো যখন অনেকগুলো কালার থাকে, তখন কিন্তু ডিজাইনটা আসলে দেখতে ভালো লাগে না, এটা একটা বিষয়। তাহলে আমরা যখন ডিজাইন করব অবশ্যই দেখেন, এখানে দেখেন ডিজাইনটা কত স্মার্ট লাগতেছে, কত সুন্দর লাগতেছে, এই যে ডিজাইনগুলো দেখেন। বাস্তবিক অর্থে আমার কিন্তু এটা ভালো লাগে না, এখানকার কালার চুজটা একেবারে খারাপ আমি মনে করি। তাহলে এই হচ্ছে একটা বিষয়। এটার সাথে
আমরা যদি আলোচনা করি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি এখন। এক সেকেন্ড একটু হোল্ড করেন, সফটওয়্যারটা ওপেন হোক। অরেঞ্জ, ওটা তো এই যে এক কালারে রাখা হয়েছে, এরকমই তো। ড্রাফট পাই, তাই না? আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন আজকে? জি স্যার, দিয়েছি স্যার। স্যার আমি সকালে ক্লাস করতে পারি নাই, কলেজে গেছিলাম তো সেই জন্য অ্যাটেন্ডেন্সও দিতে পারি নাই। এখন দিয়ে দেন। স্যার সকালে যে ক্লাসটা করেন রাতে তো এই ক্লাসটাই করেন না স্যার? হুম, আচ্ছা তাহলে আমরা দেখি কোন একটা অবজেক্টের মধ্যে আমরা কালার যখন দিচ্ছি, সেই কালারটা আমরা সবাই জানি যে এখানে কালার অপশন অবশ্যই এখান থেকে কালার অপশন তো আছেই। আমরা চাইলে এখান থেকে কালার চুজ করতে পারতেছি, এই যে কালারের অপশনটা, এখান থেকে অনেক কালার আমরা চুজ করতে পারতেছি। সেই সাথে এই ফিলের উপরে এই যে দেখেন এখানে যে কালার প্যালেটটা আছে আমরা যেটা জানি আর কি, সেটা হচ্ছে যে এখান থেকে কালার কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারি, এবং এইখানে সব ধরনের কালারই কিন্তু বিদ্যমান, মানে এমন কোনো কালার নাই যেটা এখানে নাই। হ্যাঁ, স্যার আমরা যে কালার হান্ট থেকে ইয়া করি, কি বলে কালার নিয়ে, এগুলা কি স্যার এখানে তো, ওইখানে তো মানে আনলিমিটেড, এখান থেকে স্যার? কোনখান থেকে আনলিমিটেড? স্যার আমরা যে ওয়েবসাইট কালার হান্ট থেকে যে স্যার কালার কোড গুলা নিয়ে আসি স্যার, ওইটার কথা বলতেছিল। আচ্ছা আচ্ছা, মানে আমি প্রশ্নটা বুঝিনি, এখানে আনলিমিটেড কিনা মানে বুঝি নেই স্যার। ওইখানে কালারের যে ইয়াটা স্যার, ওইটা তো আমাদের ইচ্ছে মতো স্যার কালার হান্ট থেকে কালার নিতে পারবো না স্যার, ওইটার কথা বলছিলাম। হ্যাঁ নিতে তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। স্যার আমরা তো ব্লেন্ড টুলের মাধ্যমে তো নিজেরাই ইচ্ছা মতো কালার তৈরি করেও নিতে পারবো, হ্যাঁ অবশ্যই তাই না? নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই, দেখেন এখানে কালার চয়েসেস চেনেন? জি স্যার। এই যে দেখেন সোয়াসেস প্যানেল, এই যে এই সোয়াসেস প্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলা কালার আছে, এবং সেই সাথে আপনি চাইলে
আপনার পছন্দ মতো কালার তৈরি করে সেটাও এখানে রাখতে পারবেন। হ্যাঁ, কালার সোর্সেসে এখানে সোর্সেস লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে যদি আমি যাই, এখানে দেখেন অনেকগুলো কালার আছে। এই দেখেন অনেকগুলা কালার আছে এবং এই কালারগুলা এই দেখেন আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারবেন, এখান থেকে চুজ করতে পারবেন কালার। অনেকগুলা কালার আছে, কালার সোর্সেস। আপনি যদি নিজে থেকে কোনো কালার বানান, আপনি একটা কালার বানাইলেন, এটাকে আপনি রেখে দিলেন, এটা কিন্তু এই যে ঢুকে গেল। আপনি যদি এইখানে আসেন, এই দেখেন দেখছেন এখানে একটা কালার তৈরি হয়ে গেল। জাস্ট আপনি প্লাস চিহ্ন, এই যে নিউ সোর্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই কালারের প্যালেটটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার, এই যে দেখেন এখানে কালারের যে কোড গুলা, কোন কালারটা কতটুকু থাকবে, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, এটা কোনটা কতটুকু পার্সেন্ট দিবেন, পার্সেন্ট দিয়া তারপরে কি কালারটা তৈরি হবে সেটা কিন্তু এখানে তৈরি হবে। এখানেও দেওয়া আছে যে একটা হচ্ছে সায়ান, একটা ম্যাজেন্ডা, একটা ইয়েলো আর একটা ব্ল্যাক, অর্থাৎ কি ব্ল্যাক যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এইগুলা কোনটার পার্সেন্টেজ কতটুকু দিবেন, দিলে কোন কালারটা তৈরি হবে সেটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে এবং দেন আপনি যদি ওকে দেন, ওই কালারটা আপনার এখানে তৈরি হয়ে এই সোর্সেস প্যানেলে অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ডিলিটও করতে পারবেন, জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট, এইভাবেও কালার তৈরি করতে পারেন। আবার প্যাটার্ন কালারও তৈরি করতে পারেন। যেমন আমি যদি এখন এখানে এই দেখেন এই ধরনের প্যাটার্ন কালার আপনি চাইলে তৈরি করতে পারেন। কিভাবে? ধরেন আপনি এটা একটা কালার, এটার প্যাটার্ন তৈরি হয়ে গেল। বড় করবেন এই প্যাটার্ন। এইভাবে এই প্যাটার্ন গুলো এইভাবে বানানো। এই দেখেন আপনি আনগ্রুপ করেন, এই দেখেন বিভিন্ন ধরনের অবজেক্ট, অনেকগুলো অবজেক্ট একখানে করে যে এটাকে গ্রুপ করে দিয়ে এখানে রেখে দিছে, এটা হচ্ছে প্যাটার্ন তৈরি হয়ে গেছে কালারের একটা। এটা হচ্ছে কালার সোর্সেস। বুঝছেন? আর এই জিনিসটা আরেকবার স্যার। হ্যাঁ,
লাস্টের ইটা যে দেখেন তো। বুঝি নেই। ওকে, আচ্ছা দেন নেক্সট। আচ্ছা কালকে কি? ধরেন আপনি এটা রাখলেন, ঠিক নেই। না, এটা স্টার টুল দিয়ে মানে সেজনই যাবে না মনে হয়। মি তার অডিয়েন্সের সামনে তুলে ধরে, সেহেতু ওই লোগোটা অবশ্যই অর্থবহ হওয়া উচিত। অবশ্যই লোগোটার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকা উচিত যেটা তার কোম্পানিটাকে present ইউনিক করবে, ইউনিক তাই না? বলেছে। অবশ্যই। আচ্ছা ক্রিয়েটিভ বলতে হ্যাঁ, বিষয়টা এমন হবে মানে বৈশিষ্ট্যপূর্ণ হবে। আমরা যে লোগোই ব্যবহার করি না কেন, যেভাবেই ব্যবহার করি না কেন, লোগোটা যখন আমরা তৈরি করব, লোগোটা যখন আমরা তৈরি করতেছি, অবশ্যই ওই লোগোটা যাতে, যার জন্য বানাচ্ছি বা যে কোম্পানির জন্য যে লোগোটা আমরা ব্যবহার করতেছি, এই লোগোটা যাতে ওই কোম্পানির বৈশিষ্ট্যটাকে ফুটিয়ে তুলতে পারে বা ওই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, জি যাতে স্যার। লোগোটা দেখে কেউ যাতে গেস করতে পারে যে আসলে লোগোটা কিসের বা কেন, বা ওই কোম্পানির ধরন কিরকম হতে পারে, বা তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস গুলো আসলে কি, বা ওটা কোন রিলেটেড, কি ধরনের পারে, এইটার একটা বেসিক ধারণা পাওয়া যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে লোগো আসলে আমি যদি বলি যে আমার লোগোর মধ্যে ধরেন আমার কোম্পানির বা আমার সার্ভিসের বা আমার প্রোডাক্টের কোনো কোনো কিচ্ছুই নাই, বাট লোগো। আমি যদি বলি যে এটাই আমার লোগো, যেমনই হোক সেটা, সেটা আমার লোগো, সেটাও কিন্তু মেন কথা হচ্ছে আমার প্রতীক হিসেবে, আমার কোম্পানির প্রতীক হিসেবে যেটাই আমি রিপ্রেজেন্ট করবো, যেটাকেই আমি তুলে ধরবো, সেটাই আমার কোম্পানির লোগো, বা সেটাই হচ্ছে আমার কোম্পানিকে ব্র্যান্ডিং করবে। আচ্ছা, গুড। এই যে একজন বলছে ব্র্যান্ডের প্রচার করার জন্য, গুড। লোগো মূলত করা হয় এটা ব্র্যান্ডের প্রচার করার জন্য, অডিয়েন্সের সামনে তাকে তুলে ধরার জন্য। এখন লোগোর ব্যবহারটা কিন্তু শুধু আজকে না, এটা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসতেছে। এই লোগোর ব্যবহার আহ ভবিষ্যতে থাকবে এবং এটার গুরুত্ব অপরিসীম। এখন তো এমন হয়ে গেছে যে ব্যক্তি পর্যায়েও অনেকে লোগো তৈরি করে থাকে। ধরেন আমি নিজের জন্য একটা লোগো বানাইছি, ওইটাই আমার ব্র্যান্ড, ওই লোগোটাই আমাকে চেনাবে, ওই লোগোটা কেউ দেখলে বুঝতে পারবে এটা আমার লোগো। এরকম একটা ব্যাপার। তাহলে এই যে লোগো, এই লোগো কিন্তু অনেকে আছে যারা হচ্ছে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের, তো অনেক অনেক মানুষই আছে, অনেক ডিজাইনার আছে যারা লোগো নিয়ে কাজ করে, এবং এই লোগো কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সেক্টর। গ্রাফিক ডিজাইনের খুবই ডিমান্ডেবল একটা সেক্টর এই লোগো ডিজাইন। এখন লোগো ডিজাইন শুধু করলেই হবে না, এই লোগো ডিজাইনের পিছনে
আপনি যখন একটা লোগো বানাচ্ছেন, দেখেন ওই যে বড় বড় যে কোম্পানিগুলা, প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো আছে, তাদের যে লোগো গুলা আছে, সেই লোগো গুলা কিন্তু প্রত্যেকটা লোগোর পিছনে কিন্তু সুন্দর একটা গল্প থাকে, একটা হিস্ট্রি থাকে, থাকে না? আমরা যদি আহ, ওই কি বলে অ্যাপল কোম্পানি, তাদের যদি লোগোর কথা বলি, তারপরে হচ্ছে নাইকি, তারপরে হচ্ছে আহ, আর কি আছে, এডিডাস, তারপরে এরকম অনেক লোগো আছে। হ্যাঁ, অনেক লোগো আছে, যে লোগোগুলা প্রত্যেকটা লোগোর পিছনে একটা সুশৃঙ্খল গল্প থাকে, একটা উদ্দেশ্য থাকে, এবং ওইভাবেই লোগোটাকে তৈরি করা হয়ে থাকে। তাহলে লোগোটা অবশ্যই, যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা আহ, প্রতিষ্ঠানের জন্য আপনি যখন লোগো বানাবেন, তখন অবশ্যই ওই লোগোটা, ওই প্রতিষ্ঠান, আপনি যখন লোগোটা বানাবেন তার আগে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যার জন্য লোগোটা বানাচ্ছেন সেই কোম্পানিটা আসলে কিসের কোম্পানি, তাদের প্রোডাক্ট কি, তাদের সার্ভিস কি। হ্যাঁ, এইটাকে বেস করে তারপরে কিন্তু আপনি হচ্ছে একটা লোগো তৈরি করবেন। মানে ওই প্রোডাক্টের সাথে মিল রেখে, বা আপনি যখন একটা লোগো বানাচ্ছেন সেই লোগোটাকে অবশ্যই অর্থপূর্ণ একটা গল্প থাকতে হবে আপনার লোগোর পিছনে। আপনি যখন একটা লোগো বানাবেন, ওই লোগো বানাচ্ছেন মানে আপনি একটা কোম্পানির ব্র্যান্ডিং ডিজাইন করতেছেন। একটা কোম্পানির লোগো বানাচ্ছেন মানে আপনি একটা কোম্পানির ব্র্যান্ডিং ডিজাইন করতেছেন। সো ডিজাইনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, আপনি আমি তাদেরকে দেখাবো, একটা এক্সাম্পল দেখাবো, যে লোগো বানাইতে গেলে একটা লোগো বা একটা কোম্পানির ব্র্যান্ডিং যখন আপনি সেটা আসলে কিভাবে এটা ক্লায়েন্টকে আপনি রিপ্রেজেন্ট করবেন, বা এটা আসলে আপনি রিপ্রেজেন্টের বা প্রেজেন্টেশনের যে সিস্টেমটা সেটা আসলে কেমন হওয়া উচিত, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমি আপনাদের এক্সাম্পল দিব। আর সেই সাথে লোগো কিন্তু বিভিন্ন ভাবেই বানা যায়। লোগোর কথা যদি আসে, তাহলে গোল্ডেন রেশিওর কথা শুনছেন কে কে? গোল্ডেন রেশিও অনেকেই আমরা শুনছি, তাই না, যে লোগো গোল্ডেন রেশিও দ্বারা লোগো তৈরি করা হয়ে থাকে। তারপরে গ্রিড দ্বারা লোগো তৈরি করা হয়ে থাকে। আমরা যেহেতু আজকে ক্লাস আছে এবং আগামীকালকে ওই একই ক্লাস আছে লোগো ডিজাইনের উপরে, আমরা আজকে থিওরিক্যাল আলোচনার সাথে সাথে আমরা প্র্যাকটিক্যালও কিছু দেখবো টুকটাক। আর সেই সাথে আগামীকালকে আমরা গ্রিড লোগো এবং গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করা, এগুলোও আমরা কালকে মোটামুটি একটু দেখবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি ছোট একটা প্রেজেন্টেশন দিই আপনাদের, 2-3টা স্লাইডের একটা প্রেজেন্টেশন দিই, যেটার মাধ্যমে আমি লোগোটা আসলে লোগোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোচনা করবো। হ্যাঁ, অবশ্যই সবাই একটু খেয়াল করেন। ও সরি, আমি স্ক্রিন শেয়ার দিইনি না? না স্যার, দেন না এখনো। আচ্ছা আচ্ছা, জি, দেখা যায়। জি স্যার, অবশ্যই। জি স্যার। ওকে ওকে, আচ্ছা, এইখানে আমি একটা ছোট একটা প্রেজেন্টেশন রাখছি আপনাদের জন্য। এটা বরাবর আমি দিয়ে থাকি। আচ্ছা, দেখেন, খেয়াল করেন, এখানে লোগো ডিজাইন ডেফিনিশন ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে আমি নিজে রাখছি। এখানে লোগো ডিজাইন ইজ এ স্মল পিকচার অর ডিজাইন দ্যাট এ কোম্পানি অর অর্গানাইজেশন ইউজেস অ্যাজ ইটস সিম্বল, প্রতীক হিসেবে ব্যবহার করে থাকে বিভিন্ন কোম্পানি। হ্যাঁ, এটা ছোট্ট একটা প্রতীক, যেটাকে আমরা লোগো বলে থাকি। আচ্ছা, নিচে বেশ কয়েকটা লোগোর আমি স্যাম্পল রাখছি। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের লোগো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা দেখবো যে টাইপ কত ধরনের লোগো আসলে হয়। এখানে আমি রাখছি হচ্ছে ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, আইকন, কম্বিনেশন মার্ক, ট্যাগ মার্ক, মাস্কট লোগো, ডাইনামিক লোগো, এরপরে পিক্টোরিয়াল মার্ক। তাহলে এই যে লোগো গুলা এখানে 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 প্রকারের লোগো এখানে দেখলাম। এছাড়াও আরো বেশ কিছু, আরো অনেক টাইপের লোগো আছে। আহ, আমি যতটুকু এখনো পর্যন্ত
করতে পারছি, এটাই আমি আপনাদেরকে প্রেজেন্ট করলাম যে এই ধরনের লোগোগুলো হয়ে থাকে, এগুলো আমরা বিস্তারিত দেখবো একটা করে। দেখেন এখানে প্রথমে একটা রাখছি ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো বলতে টেক্সট বেস বা একটা ওয়ার্ড দিয়ে যে লোগোগুলো হয়ে থাকে সেইটাকে আমরা বলতেছি ওয়ার্ডমার্ক লোগো। এখানে বলা আছে যে টেক্সট বেস লোগো দ্যাট ফোকাসেস অন দ্য ব্র্যান্ড নেম। আমরা সাধারণত অনেক কোম্পানি বা অনেক প্রতিষ্ঠান কিংবা অনেক এই ধরনের কিছু কোম্পানি থাকে যেগুলোর নাম দিয়েই আমরা আসলে লোগো ব্যবহার করে থাকি। যেমন গুগল কিন্তু এক্সট্রা কোনো লোগো এখন অবশ্য এটা ব্যবহার করে, কিন্তু আগে থেকেই এই গুগল কিন্তু ওদের নামটাকেই সবসময় প্রচার করে আসছে, এটাকে লোগো হিসেবে ওরা ব্যবহার করে থাকে, তাই না? আমরা জানি, দেখছি, আমরা সবসময় দেখি যে এই গুগল লেখাটাই ওরা হচ্ছে করে থাকে ব্যবহার। আচ্ছা, তারপরে হচ্ছে লরিয়েল, তারপরে ভার্জিন, তারপর কোকা কোলা, তারপরে হচ্ছে ফেডেক্স, ভিমিও, এগুলা কিন্তু ওদের নাম দিয়েই ওরা লোগোগুলা করে থাকে এবং এটাকে ওরা হচ্ছে লোগো হিসেবে ব্যবহার করে। জানেন এটা করার কারণ হচ্ছে কোম্পানিটাকে পরিচিত করার জন্য, কোম্পানির পরিচিতিটা নাম দিয়ে যাতে সবাই চেনে। যেমন আমরা আমাদের নাম রাখি না, ঠিক এরকম আমার নামেই আমাকে চিনি। যেমন গুগল আমরা চিনি স্যার, গুগল বললে আমরা বোঝা যায় যে এটা আমাদের লোগো, এরকম একটা ব্র্যান্ডিং এর জন্য। গুগলকে আমরা গুগল ভাবে চিনি, মানে অন্য ভাবে আমরা চিনি না আসলে। এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। ওয়ার্ডমার্ক, হ্যাঁ, এই লোগো আপনারা যখন ডিজাইন করবেন, আপনারা যখন লোগো বানাবেন, তখন অবশ্যই আপনি যখন লোগো টাইপ গুলো জানবেন, তখন অবশ্যই যে কোম্পানির লোগো বানাবেন, যার জন্য আপনি লোগো বানাবেন, তাকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি আসলে কোন টাইপের লোগো বানাইতে চান, বা আপনি আসলে কোন টাইপের লোগো চান। আমার কাছে তো অনেক টাইপের লোগো আছে, বা আমি অনেক টাইপের লোগোই বানাতে পারি। এখন আপনার এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করতেছে আমি আসলে কিরকম লোগো আমি আপনাকে দিব। আপনার এক্সপেকটেশন কেমন? আপনি কি আপনার নাম দিয়ে লোগো চান, নাকি আপনি আপনার প্রোডাক্টের যে ধরন সেটার উপর ডিপেন্ড করে কোন আইকনিক ডিজাইন চান, নাকি আপনার নাম এবং কোন ছবি সহ আপনি ডিজাইন চান, নাকি আপনি আরো অন্যরকম কোন ডিজাইন চান? এটা আমরা যখন লোগোর টাইপ গুলো বুঝবো, জানবো, তখন আমরা কিন্তু ক্লায়েন্টকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারবো, তাই না? আচ্ছা, এখানে এটাকে আমরা বলতেছি ওয়ার্ডমার্ক লোগো, এখানে লেটার মার্ক লোগো। হ্যাঁ, ওই যে এক্সাম্পল হিসেবে আইবিএম, সিএনএন, হ্যাঁ, আছে না এরকম, নাসা, কেএফসি। স্যার এখানে একটা গেম লোগো আছে স্যার, এই যে ইএ। হ্যাঁ, ইএ এটা একটা গেম কোম্পানি স্যার, এর গেমিং লোগো আছে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তার মানে এগুলাকে কিন্তু বলতেছি আমরা লেটার মার্ক লোগো। অর্থাৎ ওই থাকে না বড় ধরেন অনেক বড় নাম, সেখানকার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়ে আমরা যে লোগো গুলো করে থাকি, যেমন এখানে এসপি অক্ষর নিয়ে আমরা যে লোগোটা তৈরি করে থাকি, সেটাকে এখানে বলা হচ্ছে লেটার মার্ক লোগো। বুঝতে পারছি? তাহলে ওয়ার্ডমার্ক লোগো হয়, লেটার মার্ক লোগো হয়, তারপরে এখানে যে আইকনিক যে লোগো গুলা, হ্যাঁ, আইকন সিস্টেম, এই গ্রাফিক্স সিম্বল আর আইকন রিপ্রেজেন্টিং দা ব্র্যান্ড উইদাউট টেক্সট। এই ধরনের যে আইকন গুলা থাকে, এই আইকন গুলা দিয়ে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে আসলে এই আইকনটা কি মিন করতেছে, যদিও সেখানে কোনো কিছুই লেখা থাকে না। আমরা অভ্যস্ত হয়ে গেছি, ওই যে সেটিংস এর যে আইকনটা আছে সেটা দেখলে আমরা বুঝতে পারি না যে এটা আসলে সেটিং। জি স্যার, আমরা কিন্তু খুব সহজে চোখে পড়ে, আমরা যখন মোবাইল ইউজ করি বা আমরা যখন কোথাও কোনো কিছু, যে কোনো ধরনের ডিভাইস আমরা যখন ব্যবহার করে থাকি, বা আমরা যখন নেটও যখন ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করতেছি, সেখানেও বা যে কোনো জায়গায় যে কিছু ইউজ করলেই কিন্তু আমরা এই সেটিংস আইকনের যে আইকনটা আছে, মানে গিয়ার, কি বলে এটাকে, গিয়ার আইকন, মানে এই টাইপের, এটাকে দেখলে আমরা বুঝি যে এটা সেটিংসটা আছে, তাই না? জি স্যার, তার মানে ও কিন্তু একেবারে সবার পরিচিত যে সেটিংস আইকন এটা। জি স্যার, তারপরে ওই যে, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে যেটা হোম আইকন, ওটাকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এখানে অ্যাড্রেস বা এরকম কিছু একটা মিন করতেছে, তাই না? এরপরে আছে ওই যে হাতুড়ি, হাতুড়িটা দেখলে আমরা বুঝতে পারি সেটিংস।
হাতুড়ি দেখলে সেটিংস মনে হয় সেটিংস না? এর অনেক সময় থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ তার কিছু কিছু ফোনে যে আপনার এই হাতুড়ির ওইটাই আপনার থাকে যে রেঞ্জের সেটিংস মতো ওইটাও আপনার সেটিংস থাকে। সেটিংস হচ্ছে ওই যে ইটা ওই যে ওইটা স্যার কিছু থাকে স্যার বেশিরভাগ ডান যে পাশে 4 নাম্বারটা ইয়ার স্যার মতো এটা থাকে। সেটিংস, কিন্তু স্যার মাঝে মধ্যে স্যার ওইটা 2 নাম্বারটাও থাকে। হ্যাঁ 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 আচ্ছা ওই টুল বক্স বা সেটিংস হিসেবে আমরা ব্যবহার করে থাকি অনেক সময়। 2 নাম্বারটা স্যার বাটন এই আর করে কি। থাকে। তারপরে ওই যে এই যে আইকনটা 5 নাম্বারটা এই আইকনটা মিউজিক মানুষের যে ফোন মানে ছবিটা এটাতে কন্টাক্ট কি মিন নাম্বার থাকে করে স্যার, কন্টাক্ট। কন্ট্যাক্ট নাম্বার গুড কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আমরা কিন্তু এটাকে তারপরে যে মিউজিক তারপরে সার্চ আইকন হ্যাঁ এগুলো কিন্তু আমরা দেখলে বুঝে যায়। দেখলে বুঝতে পারি যে আসলে এটা দিয়ে কি মিন করতেছে স্যার তাই না তাহলে এগুলোও কিন্তু লোগো লোগো না জি এগুলো কিন্তু লোগো এগুলোকে আইকনিক লোগো বলে বা আইকনিক আইকনিক লোগো লোগো। হ্যাঁ তাহলে এগুলো কিন্তু লোগো কোন একটা কোম্পানি কিন্তু চাইলে এই ধরনের লোগো ব্যবহার করতে পারে এখন এই টাইপের লোগো গুলোর প্রচলন বেশি হ্যাঁ স্মার্ট লাগে তো অনেক এবং সংক্ষিপ্ত স্মার্ট এই জন্য অনেকেই ব্যবহার করে থাকে এই টাইপের লোগো গুলা তাহলে এটা হচ্ছে আইকনিক টাইপের লোগো এরপরে দেখেন কম্বিনেশন মার্ক এ লোগো দ্যাট কম্বাইন্স এ ওয়ার্ড মার্ক অর লেটার মার্ক উইথ অ্যান আইকন অর সিম্বল মানে কম্বিনেশন বলতে আপনার হচ্ছে ছবি মানে শেপ এবং টেক্সট দুইটার কম্বিনেশনে যে লোগোটা তৈরি হয়ে থাকে সেটাকে এখানে বলতেছে কম্বিনেশন মার্ক যেমন এর আগে আমরা দেখলাম আইকন এখন আইকনের সাথে যখন টেক্সট যোগ হচ্ছে তখন সেটা বলতেছে লোগো পেপার পিৎজা হাট হ্যাঁ টার্গেট শপিং এটা কি স্পটিফাই তারপরে এই যে মাস্টার কার্ড এই ধরনের লোগো জি গুলো স্যার। তাই না এগুলোকে বলতেছে কম্বিনেশন মার্ক আপনি কিন্তু যখন আপনি জানবেন তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি আসলে লেটার মার্ক নেবেন নাকি ওয়ার্ড মার্ক নেবেন না আইকনিক টাইপের লোগো নেবেন কি ধরনের লোগো আপনি আসলে চান আমরা জিজ্ঞেস করতে পারবো তাই না যে স্যার একটারই অনেকগুলো নাম থাকে, আমরা যদি জানি তাহলে বেশি জিজ্ঞাসা করতে পারবো, বুঝতে পারবো যে এটা হ্যাঁ হ্যাঁ কি ধরনের প্রায়। হ্যাঁ আমরা তাছাড়া তাকে আমি না বুঝিয়ে জানি তাহলে বলতেও পারবো বুঝবো কিভাবে? হ্যাঁ আমরা তাকে বুঝিয়ে বলতে পারবো যে আপনি আসলে কোন টাইপের লোগো চাচ্ছেন এবং আমরা চাইলে এক্সাম্পল হিসেবে তাকে কিছু শো করতে পারি যে আপনি আসলে কোন টাইপের লোগো চান তাহলে আমাদের জন্য সুবিধা হবে না লোগোটা জি বানানো স্যার। তখন আমাদের জন্য কিন্তু অনেকটা সুবিধা হবে কারণ ইনফরমেশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আপনি যখন বানান সেটা অনেক বেশি মানে হ্যাসেল হবে আপনি আসলে বুঝতে পারবেন না দেখবেন যে তার এক্সপেকটেশন একরকম আপনি বানাচ্ছেন একেবারে ডিফারেন্স কিছু মানে আকাশ আর আর পাতাল স্যার আমি যখন তাকে হতে পারে ইনফরমেশন বেশি দিতে পারবো তখন কাস্টমার একটু ভাববে যে সে অনেক কিছু জানে এরকম। হ্যাঁ 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 গুড 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 আপনি যখন অনেক ইনফরমেশন তাকে শেয়ার করতে পারবেন তখন কিন্তু সেও বুঝবে যে না আসলে লোগো সম্পর্কে অনেক ধারণা আছে এবং অনেক তখন তার এক্সপার্ট একজন কাজটা তাকে মানুষ দেওয়ার চেষ্টা করবে। তাই না ট্রাস্টের যে ব্যাপারটা সেটা কিন্তু জি স্যার। বৃদ্ধি পাবে আপনার সাথে তাহলে কনফিডেন্সটাও বাড়বে তো এই হচ্ছে বিষয় এই জন্য আমাদের এগুলো আসলে জানা উচিত জি স্যার। তাই না আচ্ছা আচ্ছা এই যে এমব্লেম লোগো এই যে এই টাইপের যে লোগো গুলো আছে এগুলোকে এমব্লেম লোগো বলতেছি এখানে অনেক কিছুই থাকে বিশেষ করে ম্যাক্সিমাম লোগো হচ্ছে ওই কি বলে মানে হচ্ছে ইলিপ শেপের মধ্যে আর কি এই টাইপের যে লোগো গুলা থাকে এগুলোকে আমরা বলতেছি emblem logo where the text is enclosed within a symbol or icon often resembling a badge or seal মানে ব্যাস টাইপের লোগো গুলা emblem লোগো বলতেছে ব্যাস or seal টাইপের যে লোগো গুলো হয় সেটাকে আমরা বলতেছি emblem লোগো যেমন এক্সাম্পল হিসেবে স্টারবার্গ তারপর যে হার্লি ডেভিডসন এই ধরনের লোগো গুলোকে আমরা বলতেছি emblem লোগো এর সাথে অ্যাবস্ট্রাক্ট মার্ক অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে যেটার মধ্যে অনেক বেশি জটিলতা আছে বা অনেক অনেক থাকে অনেক কিছু মিন করে এই ধরনের লোগোগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট মার্ক বলতেছি লোগো উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট মার্ক শেপ অর সিম্বল দ্যাট ডাজ নট ডিরেক্টলি রিপ্রেজেন্ট দ্য ব্র্যান্ড বাট ইজ ইউনিক টু ইট এক্সাম্পল হিসেবে এখানে বলে গল্প আছে এখানে দেখেন খেয়াল করেন এই যে এটা লোগো টুইটারে
লোগো, তারপরে নাইক, এখানে তারপরে অ্যাপল উইন্ডোজ, লোগো, উইন্ডোজ। তাই না? এখানে জি স্যার। এই যে স্টারবার্গ লোগো আছে, অনেক কিছু, তাই না? এইখানে কিন্তু এইগুলা আসলে মানে কি বলবো, মানে এইগুলোর মধ্যে অনেক কমপ্লিকেটেড কিছু থিঙ্কিং থাকে, যার কারণে এগুলোকে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো বলতেছি আমরা, হ্যাঁ? আপাতত এটি মনে রাখেন, পরে দেখতেছি এটা আসলে অ্যাবস্ট্রাক্ট স্যার এই সব লোগোতেই তো ওই যে ব্যবহৃত হয়, গোল্ডেন রেশিও। কি, গোল্ডেন রেশিও, গুড। এই টাইপের লোগোগুলোতে আমরা গোল্ডেন রেশিও ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা দেখবো গোল্ডেন রেশিও থেকে কিভাবে লোগো বানানো যায়। হ্যাঁ, বলেন। ওই কিছু লোগো আছে যেগুলো বানানোর পর ওইগুলা কেন বানাইলাম, কি কালার দিলাম, এগুলা এক্সপ্লেন করতে হয়। তো ওই ক্ষেত্রে কি করব আমরা? হ্যাঁ, অবশ্যই এক্সপ্লেন করবেন। আপনি যখন একটা লোগো, অবশ্যই আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি কেন এই কালারটা ব্যবহার করলাম। ওই যে আমরা যেমন কালার নিয়ে কথা বলছিলাম না, যে আপনি যখন একটা কোম্পানির জন্য লোগো বানাবেন তখন অবশ্যই সেই কোম্পানির বৈশিষ্ট্য, সেই কোম্পানির ধরন দেখে আপনি তারপরে কালার চুজ করবেন, ওই টাইপের কালার চুজ করবেন। তারপরে হচ্ছে মানে আপনি যখন লোগোটা বানাচ্ছেন, যখন কালারটা ইউজ করতেছেন, তখন তাকে এক্সপ্লেন করবে যে আপনি আসলে কেন এই কালারটা ইউজ করলেন, কেন এই কালারটা তার জন্য প্রযোজ্য। তারপরে আপনি যখন একটা শেপ ইউজ করতেছেন আর তার লোগোতে, কেন আপনি এই শেপটা ইউজ করলেন, এই শেপ ইউজ করার উদ্দেশ্য কি, এটা কি মিন করে। হ্যাঁ, আপনি একটা টেক্সট ব্যবহার করতেছেন, সেই টেক্সট যে ফন্ট ইউজ করতেছেন, সেই ফন্টটা কেন ইউজ করলেন, এত ফন্ট থাকতে আপনি ওই ফন্টটাই কেন ইউজ করলেন, সেটার কারণ ব্যাখ্যা করবেন। তার মানে কি, আপনি যখন একটা কোম্পানির জন্য লোগো বানাচ্ছেন, মানে আপনি ওই লোগোর পিছনে যা কিছু করতেছেন সবটার পিছনে একটা উদ্দেশ্য থাকবে।